হ্যালো, আসসালামু আলাইকুম। সকলকে অসংখ্য ধন্যবাদ ঈদের আগে আমাদের এই আজকের বিশেষ অভিভাবক সমাবেশে যুক্ত হওয়ার জন্য। অ্যান্ড আমরা জানি যে আপনারা সকলেই হয়তো যথেষ্ট ব্যস্ত আছেন। সামনে আমাদের ঈদ শুরু হতে যাচ্ছে। এরপর আসলে আপনারা যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে একটু বিশেষ কিছু বিষয়ে তাই আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। তবে শুরুতে আমরা একটু এবারের পিটিএমটাকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে করার পরিকল্পনা করেছি। যে আসলে আমরা চাচ্ছিলাম যে এবার যেহেতু আমাদের আসলে আপনাদের থেকে সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন, আমাদের শিক্ষকরা তো সবসময় তাদের বেস্ট চেষ্টা করে যাচ্ছে। তাই আসলে আমরা চাচ্ছিলাম যে আপনারাও আমাদের সহযোগিতা কিছুটা এগিয়ে আসেন। তাই আমরা আজকে ছোট্ট একটু বিষয়ে আলোচনা করব রিগার্ডিং ইওর চাইল্ড। তো সেই বিষয়ে আমরা একটি ছোট প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সাথে আমরা আলোচনা শুরু করব। বাট এখানে আপনাদেরকে শুরুতে আমি বলে নিতে চাই যে আপনারা তো হয়তো দেখেছেন যে আপনাদের বাচ্চারা খুবই স্বতঃস্ফূর্ত ভাবে ক্লাস করেছে। আপনারা অনেকে ক্লাসগুলো বসে বসে দেখেন। বাট আজকে এবার একটু ডিফারেন্ট এই জন্য বলছি, কারণ আজকে আমরা একটু ছোট্ট একটা সেশনে বসবো আপনাদেরকে নিয়ে। এন্ড আমরা চাই যে আপনারা সকলে খুবই আগ্রহের সাথে আমাদের এই বিশেষ অভিভাবক সমাবেশে যোগদান করবেন। এন্ড একদম শেষের দিকে আজকে আমরা যা নিয়ে আলোচনা করলাম তার উপর ভিত্তি করে 5টি প্রশ্ন করা হবে। এবং আপনাদের মধ্য থেকে যারা সবগুলো অ্যান্সার দিতে সক্ষম হবেন তাদেরকে আমরা আজকের বেস্ট প্যারেন্ট হিসেবে আমরা ঘোষণা করব। হ্যাঁ, কারণ আমরা জানি যে আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদের নিয়ে অনেক বেশি সচেতন। না হলে আপনি চাইলেই এই ঈদের সময় আপনি বাসায় শুয়ে থাকতে পারতেন বা অন্য কোনো কাজ করতে পারতেন। আপনারা অনেকে হয়তো ব্যস্ত আছেন, আই নো, বাট স্টিল আপনারা জয়েন করেছেন, তাহলে বোঝাই যাচ্ছে যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে কত বেশি সচেতন। তাই আমরা যারা সচেতন গার্ডিয়ান আছি, আমাদের দায়িত্বের আসলে কখনো শেষ নেই। তো এই জন্য আমাদের তরফ থেকে জাস্ট ছোট্ট একটা চেষ্টা যে আমরা আপনাদের থেকে কিছু ফিডব্যাক নিতে চাই এবং আমাদের কিছু ইনসাইট আমরা আপনাদেরকে জানাতে চাই। তাই এই জন্য আমরা শেষ থেকে আপনাদের থেকে একটু মূল্যায়ন নিব। তো সবার আগে আপনাদের সাথে আলোচনা শুরু করব। আমাদের সাথে মোটামুটি অনেকে যুক্ত হয়েছে, বাট যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট সেশন, তাই যাদের যাদের পক্ষে সম্ভব তারা যদি একটু ভিডিও ক্যামেরা অন করতেন তাহলে হয়তো বোঝা যেত যে আপনারা খুবই কি বলে আগ্রহের সাথে আপনারা পার্টিসিপেট করছেন। তাই যদি পসিবল হয়, সম্ভব হয়, আপনারা অবশ্যই ভিডিও ক্যামেরাগুলো অন রাখবেন। কারণ আজকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে ক্লাস মানে সমাবেশটি আমরা অনুষ্ঠান মানে করতে যাচ্ছি আর কি। তো সেক্ষেত্রে আপনাদের পার্টিসিপেশন অনেক বেশি জরুরি। তো শুরুতে আমরা শুরু করব কিছু প্রশ্ন দিয়ে। মানে আমাদের তরফ থেকে কিছু প্রশ্ন আপনাদের জন্য থাকবে, আপনাদের সন্তান রিলেটেড। এন্ড আমরা চাই যে সেটাকে আপনারা খুবই আন্তরিকতার সাথে এবং সৎভাবে আপনারা উত্তর করবেন। তো সেক্ষেত্রে যেহেতু এটা একটা অনলাইন সেশন, সবাই আমরা একসাথে কথা বললে হয়তো বুঝতে পারবো না। তাই যারা যারা স্ব ইচ্ছায় বলতে চান তারা একটু হ্যান্ড রেজ করবেন, সবার থেকে আমরা শুনবো। হ্যাঁ, তো আপনাদের সাথে আমরা শেয়ার করতে যাচ্ছি আমাদের ছোট একটি প্রেজেন্টেশন। সবাই দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। সবাই কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা। সো আমরা আসলে, আই নো ইউ গাইজ আর বেস্ট, প্যারেন্টিং এ আপনারাই বেস্ট। বাট আসলে প্যারেন্টিং এ শেখার কিছুই নেই, মানে শেখার আসলে কোনো শেষ নেই, আমরা সবসময় শিখবো। এন্ড আপনারা অলরেডি অনেক বাচ্চাদের অভিভাবক, আপনাদের অভিজ্ঞতা আরো অনেক বেশি, এক একজনের অভিজ্ঞতা এক এক রকম। বাট সবগুলোকে আমরা সমন্বয় করলে আমরা চাইলে বাকিদের থেকে কিছু অভিজ্ঞতা নিতে পারি। সো প্যারেন্টিং রিলেটেড প্রথম প্রশ্ন যেটা আপনার জন্য থাকবে সেটা হচ্ছে যে আপনার সন্তানের কোন আচরণটা দেখে আপনি সবচেয়ে বেশি গর্বিত হন। প্রশ্নটা হচ্ছে যে আপনার সন্তানের কোন আচরণটা দেখে আপনি সবচেয়ে বেশি গর্বিত হন। যারা যারা এই প্রশ্নের একটু অ্যান্সার দিতে চান তারা একটু হ্যান্ড রেজ করবেন, তাদের থেকে একটু শুনবো। আচ্ছা, একজন হ্যান্ড রেজ করেছে, এমডি রেদওয়ান রাশেদ। শুনতে পাচ্ছেন? কি হয় জি, কি করবো আসসালামু এগুলো আলাইকুম। আমি জি। এমডি রেদন রাশেদের আম্মু, ক্লাস 4, ব্যাচ 8। তো জি মিস, শুনতে এখানে পাচ্ছি, বলুন। প্রশ্ন, জি, এখানে যে প্রশ্নটা করা হয়েছে যে আমার সন্তানের
কোন বিষয়টা নিয়ে? এটা কি একটা স্পেসিফিক বিষয় নিয়ে বলবো না হ্যাঁ, টোটাল? আপনি আপনি জাস্ট একটা মানে বিশেষ ইউনিকনেস, যে এই বিষয়টা আপনার অনেক বেশি পছন্দ, আপনি সেটা বলবেন। আচ্ছা, এখানে আমার বা আসলে এটার জন্য স্পেসিফিক আপনি ভাবে গর্বিত। হ্যাঁ, আমি দুইটা কথা বলতে চাই, এক এটা তো কথাতে তো ইন্টারেস্টিং টা। আসলে হয় না। আমার কাছে মনে হয় যে একটা কথাতে তো হবে না। তো আমি হচ্ছে কি, হ্যাঁ, তো আমি রেদওয়ানের মা হিসেবে মানে আসলে খুবই গর্বিত। আমার ছেলে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়ে। তো ওর হচ্ছে সবচাইতে যেটা বেশি আহ, ভালো দিক বলবো, যেটা নিয়ে আমার আসলে প্রাউড ফিল করা উচিত, সেটা হচ্ছে যে ও নিজে অনেক চেষ্টা করে। মানে সবকিছু, এভরিথিং, ধরেন কোনো পারফরমেন্স, পড়াশোনা, মানে প্রত্যেকটা জিনিস ও কনফিডেন্টের সাথে চেষ্টা করে, পারুক বা না পারুক সেটা পরের কথা। কিন্তু ও নিজে থেকে অনেক চেষ্টা করে এবং অনেক জায়গায় সফল হয়। এটার জন্য আমি আসলে রেদনের মানে কি বলবো, ওখানে গর্বিত। তার মধ্যে সারা বাংলাদেশের 35টি ক্যান্টনমেন্ট স্কুলে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা হয়েছিল গত বছর। তো ওইখানে আপনার ক্লাস 3 to 5 এটা একটা বিভাগ ছিল, খ বিভাগ। তো এইটা থেকে আপনার 35টা ক্যান্টনমেন্টের ভিতরে ও সারা বাংলাদেশে যত ক্যান পাবলিক স্কুল ছিল ও থার্ড হয়েছিল। আর ক্লাস 3-তে ক্যান্টনমেন্ট স্কুল থেকে ওই প্রথম এই পুরস্কারটা অর্জন করে, সেটা নিয়ে আমি অবশ্যই গর্বিত। থ্যাংক ইউ। যাক, মাশাআল্লাহ, শুনে খুবই ভালো লাগলো। আচ্ছা, অতঃপর আমরা চলে যাব হচ্ছে তৌহিদুল ইসলাম। আমরা একটু ছোট করে বলবো, সবাইকে বলার সুযোগ দিব, যদি পসিবল হয় আমরা কয়েক বাক্যে ওয়ালাইকুম। বলবো। আমি রাশেদুল ইসলামের বাবা, জি। ক্লাস 4/5। আহ আমার ভালো লাগে, আমি গর্ববোধ করি আমার বাচ্চা তার প্যারেন্টস কে বোঝার চেষ্টা করে আবেগ দিয়ে। এটা আমার খুবই ভালো লাগে। যাক, মাশাআল্লাহ, এটাও আসলে খুব ভালো একটা গুণ, সব বাচ্চার মধ্যে আসলে পাওয়া যায় না। আচ্ছা, অতঃপর আমরা চলে যাব হচ্ছে এমদাদ ফারিহা। না, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম এখানে যারা আসসালাম। যুক্ত আছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আর আপনি যে স্পেসিফিক প্রশ্নটা করছেন, আহ, সেটা হলো, আমার বাচ্চাটা আগের থেকে এখন ও টাইমলি এখন বসতে পারে। আগে হয়তো এটা টাইম ডিসিপ্লিনটা মেনটেন করতো না, অনেকটা ডিসিপ্লিন এখন মেনটেন করে। আর আরেকটা বিষয় এখানে একদম ফোকাসেবল, যেটা হচ্ছে ওর বেসিক লেভেলটা অনেক উইকনেস ছিল, ওখানে কিছু বেসিক পড়ানো হয়েছে। আমি একটু ওর ফলো আপ করেছি, এটাতে ও একটু ডেভেলপ করছে। এটাই হচ্ছে সারমর্ম কথা। যাক, মাশাআল্লাহ, খুবই ভালো লাগলো আপনার কথা শুনে। এরপর আমরা চলে যাচ্ছি সাবির আহমেদ ওসমানীর কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলুন। জি স্যার, ভালো আছেন? আমি জি, আলহামদুলিল্লাহ। সবচেয়ে বেশি গর্ববোধ করি হচ্ছে ও ক্লাস 4-এ পড়ে, ইংলিশ ভার্সনে। আপনাদের এখানে পি ক্যাডেট সে এখন কোচিং করতেছে। তো স্কুলের টিচার আর ম্যাডাম ওকে প্রায় সময় বলে যে ও যখন পরীক্ষা দেয়, মানে বিভিন্ন রকম সিটি পরীক্ষা থাকে। মানে এর আগে ক্লাস 3-4-এ বলছে যে যখন পরীক্ষা দেয় তখন ওর খুব দ্রুত, মানে পরীক্ষা, মানে ওর সময় লাগে না কোনো কিছু বুঝতে। স্যাররা বলে যে ওরে একবার দেখা দিলে সে দ্রুত জিনিসটা বুঝে যায়। আর সবার পরীক্ষা যেখানে একটা নির্দিষ্ট সময় থাকে, ও সব তার আগে সব কমপ্লিট করে মানে ফুলফিল করে দেয়, মানে কোনো ঝামেলা হয় না। এই জিনিসটা স্যাররা বলে যে আপনার ছেলে খুবই ব্রিলিয়েন্ট, সমস্যা নাই। মানে এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি প্রাউড ফিল লাগে, যখন স্কুল থেকে টিচাররা তার সম্পর্কে আমাকে বলে যে না, আপনার ছেলে খুব ভালো। এই জিনিসটা আমরা তারপর আমরা বুঝাই যে স্যার আস্তে ধীরে চেক করো, পরীক্ষাগার না, তো তার কমপ্লিট হয়ে যায়, সে হয়ে গেছে সব অ্যান্সার তার। এটাই আমার কাছে ভালো লাগে স্যার। যাক, মাশাআল্লাহ, খুব শুনে খুবই ভালো লাগলো। আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে আহ মির্জা আহনাফ আমিন থেকে, যিনি যুক্ত হয়েছেন। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। ভালো আছেন? আমি জি, আসলে আলহামদুলিল্লাহ। এখন দেখলাম, আমি শুধু ফোনটা নিলাম হাতে, তো দেখলাম যে ওর হচ্ছে মিটিং আছে আপনাদের, তো এখন জয়েন হলাম। তো এখন তো আপনাদের এখান থেকে ধরেন যে ইমপ্রুভমেন্ট ওর বেসিক অনেক বাড়ছে, অ্যান্ড ও ধরেন যে আগ্রহী, আপনাদের ক্লাস মিস যেভাবেই
থাকুক না কেন, ও ক্লাসে অ্যাটেন্ড করবেই। প্রয়োজনে ও বাসায় একা থাকতে রাজি, কিন্তু ও ক্লাস করবে। যাক, এটা ওর খুবই ভালো। আপনাদের ইয়ার প্রতি অনেক আগ্রহী। আর জি, আপনাদের এখানে মজারতে এসে ওর টাইমিংটা থাকে, মানে পড়াশোনার মধ্যেই থাকে, ইমপ্রুভমেন্ট সব দিক দিয়ে। আর ও তো আপনাদের এখানে স্কলারশিপে বৃত্তি পেয়েছে, এজন্য তো আরো খুশি। ক্লাস হ্যাঁ, বাকি থ্রিতে, বাকি গার্ডিয়ানরাও শুনছে, সবাই ক্লাস থ্রি প্রিপারেশন ব্যাচ নেবে। 7-এ ছিল মির্জাফর পার্লামেন্ট, ওখান জি জি, থেকে ও বৃত্তি পেয়েছে। যাক মাশাআল্লাহ, খুবই ভালো। আচ্ছা, ঠিক হুম। আছে আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা চলে যাচ্ছি। এই জন্য মানে আমার হ্যাঁ ছোট হ্যাঁ, বেবি sorry। আছে, হুম ও হুম। বেবি ওয়ানে, ওকেও দেওয়ার সম্ভাবনা আছে। জি। যাক, মাশাআল্লাহ, শুনে খুবই ভালো লাগলো। ও আমাদের প্রাক্তন গত বছরের স্টুডেন্ট ছিল মির্জা। ওকে, আচ্ছা। অতঃপর আমরা চলে যাচ্ছি হচ্ছে আবরার বিন হোসেন সাইফ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, কেমন আছেন? জি জি, আলহামদুলিল্লাহ। আমার ছেলে হচ্ছে আহ, খুব সময়কে গুরুত্ব দেয় আমার ছেলেটা। আর যখন আপনাদের কোর্সে ভর্তি হয়েছিল এপ্রিল 19 তারিখ থেকে, আমাদের গত দু একদিন আগে অনেক বর্ষা, একদম পানি প্লাবিত হয়ে গেছে, তারপরেও ওর ক্লাস করতে হবে। সময় মতো গত শনিবার পরীক্ষা ছিল। এখন এখানে কক্সবাজার এমন অবস্থা হয়েছে, অনেক এলাকা প্লাবিত, পানি আর পানি। তারপরে ওর সঠিক সময়ে পরীক্ষা দিতে বসে গেছে, ওটা নিয়ে আমি গর্বিত। আর আমার ছেলেটা স্কুলে যাওয়ার সময়, আবার স্কুল থেকে আসার সময়, স্কুল থেকে বাইর হওয়ার সময় বলবে, আম্মু আমার জন্য দোয়া করিয়েন, আসসালামু আলাইকুম। ওর দাদুকে বলবে, আমাকেও বলবে। এখন আমাকে, ও চলে যাওয়ার সময় আমার কপালে একটা চাপ দিয়ে যাবে, ও আসার সময় আমাকে খুঁজে বের করে সালাম দিয়ে চাপ দিয়ে যাবে। ওটা আমার অনেক ভালো লাগে। এবং এবং আমার ছেলেটা অনেক ভালো, সব ক্লাস 1, 2, 3-তেও বৃত্তি পেয়েছে। এখন আপনাদের ওখানে ক্লাস করে ও অনেক বেশি বেসিক, অনেক বেশি উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ। দেখ, আশা করি আগামী তো আল্লাহ রহমত আরো ভালো করবে। আসসালামু ইনশাআল্লাহ আলাইকুম। ইনশাআল্লাহ, জি ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি মারিব থেকে যিনি যুক্ত হয়েছেন। আমরা একটু শর্ট করে বলবো কয়েক লাইন, হ্যাঁ। আসসালামু আলাইকুম। শুভ ওয়ালাইকুম দুপুর সালাম। সবাইকে। আসলে প্রশ্নটা ছিল যে আপনার সন্তানের কোন গুণটা দেখে প্রাউড ফিল করেন, তাই তো? জি জি জি, প্রশ্ন একটা গুণ যেটা আপনার অনেক ভালো লাগে। মানে খুব সংক্ষিপ্ত করে বলছি, মানে আমার মেয়েও ক্লাস 4, আপনাদের হলো ক্লাস 4 9 ব্যাচ করতেছে, ব্যাচ নম্বর 9। ওর সবচেয়ে বড় হলো মানে স্কুল থেকে ও যেটা অ্যাওয়ার্ড পায়, সবসময় পোলাইট অ্যান্ড জেন্টেল। মানে ধরেন একজনকে কোশ্চেন করছেন, ও অ্যান্সারটা জানে, কিন্তু ওকে জিজ্ঞেস না করা পর্যন্ত ও অ্যান্সার দিবে না। বলবে, মা তুমি তো আমাকে জিজ্ঞেস করিনি, আমি কেন করবো?" মানে ওর এটাই আমার সবচেয়ে ভালো লাগে, পোলাইট অ্যান্ড জেন্টেল সে। যাক, এটা আসলে খুবই ভালো একটা গুণ, থ্যাংক বিং ইউ। পোলাইট। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। অতঃপর আমরা চলে যাচ্ছি ফারজানা পিয়া থেকে যিনি যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম, এখানে যারা জি। আছেন সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আমার ছেলের একটা ভালো গুণ যেটা আমি সবসময় ফিল করি, যে ও যখন কারো মানে ওর কোনো বিহেভিয়ার বা ওর কোনো ব্যবহারে বা ওর কোনো কাজে যখন কেউ কষ্ট পায়, ও সেটা ফিল করলে ও সরি বলতে কখনোই দেরি করে না। এটা আমার ভালো লাগে ওর। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি জি, আমরা সবাই শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, আমি একজন মানে খুব বিজি থাকি, যেহেতু কাজের ক্ষেত্রে সবসময় আমাকে অফিসে থাকতে হয়। তো আমি আমার একটা 16 মাসের 16-17 মাসের একটা মেয়েকে আমি বাসায় রেখে আসি, আমার বাবু, ওর ছোট বোন। তো আমার অবর্তমানে ও যতক্ষণ বাসায় থাকে ও খুব দায়িত্ব নিয়ে আমার বাচ্চাটাকে দেখে, একজন বড় ভাই হিসেবে খুব ভালোভাবে টেক কেয়ার করে, পড়ালেখাও করে পাশাপাশি যতটুকু সে পারে। এটার জন্য আমি খুব প্রাউড ফিল করি যে না, ও একজন দায়িত্ববান একটা ভাই, এটাই একজন দায়িত্ববান সন্তান। এই যাক, দুইটা জিনিস আমাকে আসলে মানে মন থেকে খুব, আমি যার জন্য আমার বাচ্চাটার জন্য সবসময় দোয়া করি। এটা। জি, অসংখ্য ধন্যবাদ, আপনিও খুবই মূল্যবান মতামত জানালেন। অতঃপর আমরা চলে যাব সিদরাতুল মুনতাহার কাছে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি আমার কয়েক বেবি বাক্যে হচ্ছে একটু জানাবেন। ব্যাচ জি। 5। আচ্ছা।
ব্যাস 5। হ্যাঁ, ভালো। আমার মানে পড়াশোনা সব আর কি সব মিশেই ভালো ক্লাস নেয়। আমার মনে হয় কি ম্যাথ ক্লাসটা একটু মানে স্লাইড হিসেবে যদি বোর্ডে বোঝাই, তো ম্যাথ বোঝায় ভালো, মিস ভালো বোঝায়। মানে বোর্ডে মানে বোর্ড টাইপের বা মানে যদি বুঝাই দিত তাহলে আরো মনে হয় বাচ্চারা বেশি ভালো বুঝতো। ঠিক হ্যাঁ, ঠিক আছে। আর তাছাড়া সবকিছুই ওকে, সমস্যা নেই। জি আচ্ছা, জি জি, ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, এরপরে আমরা চলে যাব স্যামসাং থেকে যিনি যুক্ত হয়েছেন। আচ্ছা, অতঃপর এইচপি থেকে যিনি যুক্ত হয়েছেন তিনিও হয়তো আমাকে কিছু বলতে চান। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সালাম আলাইকুম, শুনতে পাচ্ছি। হুম, আমি হচ্ছে সানজিদা হক তোহার বাবা। জি। ও, হয়তো মাও যুক্ত আছে। সানজিদা হক তোহার যেটা মেইন বড় গুণ হচ্ছে ও কোনো কিছু শুনলে কিন্তু মনে রাখতে পারে। আচ্ছা কিন্তু আচ্ছা। সবাই তো সবার গুণ বলতেছে, আরও একটা বড় খারাপ গুণ যেটা হচ্ছে ওর এত কনফিডেন্টলি লিখে সবকিছু, আবার যদি ওকে বারবার বলি রিভিউ দাও রিভিউ দাও, বাট ও এটা করে না। আমি মজাটাকে অ্যাপ্রিসিয়েট করবো, স্যারদের একটু বলবেন যাতে ছেলে মেয়েদের এই জিনিসটা যাতে একটু করে, যাতে রিভিউ করে। কারণ ও সবাই ওভার কনফিডেন্টলি লিখার পর দেখা যাচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্নের জায়গায় ফুল স্টপ দিয়ে দিছে। দ্যাটস রাইট ওয়াই রাইট। মার্ক কম পাচ্ছে। এখন স্যারদের যে একটু বলবে, অ্যাপ্রিসিয়েট করবো ওদের কাছ থেকে। আমি রিসেন্ট জয়েন করছি, আগে 19 তারিখের ব্যাচে জয়েন করাইছি ওকে। ওর ওই জিনিসটা খুব ভালো, ও শিখার সাথে সাথে সবকিছু পারে। ও ড্রয়িং করে, আবার অন্য জায়গায় স্পিক ইংলিশ করে, সবগুলোতেও কিন্তু ফার্স্ট সেকেন্ডে তাকেই অলওয়েজ আল্লাহ। কিন্তু ওই জিনিসটা ও এত কনফিডেন্টলি করে, ও কিন্তু আবার যদি রিভিউ দিতে বলি ওই জিনিসটা ভুল করে ফেলে, মানে একটা দিকে হয়তো হবে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেয় ফুল স্টপ। তো স্যার যদি একটু এটা বাচ্চাদের বোঝাই, তোমরা লিখতেছো ঠিক আছে এভরিথিং, বাট যাতে একটু রিভিউ করে এভরিথিং। জি, ঠিক আছে। বাচ্চাদের মধ্যে সবাইকে আসলে এই টেন্ডেন্সিটা থাকে যে কি আগে দিয়ে কিভাবে বের হবে, যেটা আমরা একটু নোট না, নিয়ে ও রাখি। আল্লাহর মধ্যে এভরিথিং ওকে, ওর কিন্তু পড়াশোনা আচ্ছা। খুব তাড়াতাড়ি ক্যাপচার করতে পারে, এভরিথিং ওর ওকে। কিন্তু ওই জিনিসটা হচ্ছে ওর মেইন প্রবলেম, ওই যে রিভিউটা। আমি বারবার বলি পরীক্ষা দেওয়ার আগে বাবা লিখতেছে ওকে, বাট রিভিউ মাস্ট। কারণ আমরা ছোট থাকতে দেখছি রিভিউ না হলে কিন্তু আসলে একটা দুটো থেকে মিস্টেক যায়, গুলো ফাইন্ড আউট করা যায় না। ফাইন্ড আউট করা যায় না। ফাইন্ড আউট করার ওই জিনিসটা ওদেরকে ক্লাস নিচ্ছে ঠিক আছে, অঙ্ক ক্লাস নিচ্ছে, ম্যাথ নিচ্ছে, জিকে নিচ্ছে, এভরিথিং ওকে। বাট স্যারদেরকে ওইটা একটু কত বলছে, বাট তোমরা লিখতেছো ওকে, যাতে একটু রিভিউ করবে আফটার এক্সামিনেশন, আফটার রাইট। রাইট। আচ্ছা, থ্যাংক ইউ, তারপর থ্যাংক ইউ। তারপর জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর আমরা শেষ প্যারেন্টের কাছে চলে যাব, ওনার থেকে শুনে আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাব। আচ্ছা, স্যামসাং থেকে যিনি যুক্ত হয়েছেন তিনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, উনি মেবি শুনতে পাচ্ছেন। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব, বাট হ্যাঁ, আমি চাচ্ছি যে আমি আমাদের যুক্ত জি হয়েছিলাম কৌশলীর বাবা আর কি, সবিতা জি জি স্যামসাং থেকে যুক্ত হই নাই অবশ্য আমি। জি। আমি কি একটু বলবো? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। আমরা শুনতে চাচ্ছিলাম যে আপনার বাচ্চার বিশেষ একটা গুণ যেটার জন্য আপনি অনেক বেশি প্রাউড ফিল করেন। ও আচ্ছা আচ্ছা। উম, আমার বাচ্চা হচ্ছে কৌশলী। আমার বাচ্চা মানে বিশেষ গুণ যেটা সেটা হচ্ছে সে বাড়ির কাজগুলো খুব দায়িত্ব নিয়ে নিজে নিজে করে। তাকে আলাদা করে বলতে হয় না। সে ক্লাস শেষে বা স্কুল থেকে এসে তার দায়িত্বের সাথে সে কাজগুলো শেষ করে। ঠিক আছে, যাক, থ্যাংক এটা ইউ। এটা আসলে খুব ভালো একটা গুণ। আচ্ছা, বিং রেসপন্সিবল। আচ্ছা, সেটা হচ্ছে আপনাদের অনেকের বাচ্চারা আছে ক্লাসে কিন্তু ঠিকঠাক মতো পার্টিসিপেট করে না। টিচার পড়াচ্ছে, তারা অডিও ভিডিও অফ করে ক্লাসে দেখছে। বাট আমি চাই আপনারা কিন্তু কখনো এরকম করবেন না। তাই এখন যারা বলেছেন, বাকি যারা আছেন তাদেরকেও বলতে হবে, হ্যাঁ। সো এর পরবর্তী যে প্রশ্নটা আছে, সেটা এখন পর্যন্ত যারা আমাদেরকে কিছু বলেননি, আমি আমি আশা করছি যে তারা কেউ বলবেন, হ্যাঁ। সবার থেকে আমরা শুনতে চাই। তো যারা আমরা ইতোমধ্যে কোনো না কোনো অ্যান্সার দিয়েছি, হ্যাঁ, ইতোমধ্যে প্রশ্ন দিয়েছি, তারা ব্যতীত বাকি যারা আছেন তাদের মধ্যে থেকে এই প্রশ্নটার উত্তর আমি চাচ্ছি। সেটা হচ্ছে যে আপনার সন্তানের শিক্ষা বা মানসিক বিকাশ, আপনি নৈতিক মূল্যবোধও বলতে পারেন, যে আপনার সন্তানের শিক্ষা বা মানসিক বিকাশের সবচেয়ে কাজে এসেছে এমন আপনার কোন একটা টিপস বলুন, যে আপনি এই কাজটা করার কারণে আপনার বাচ্চার লার্নিং ফেজ এবং যে মেন্টাল ওয়েলবিং আছে অথবা মানসিক বিকাশ আছে সেটা খুব ভালোভাবে গ্রো হচ্ছে। সো এমন একটা টিপস আপনি আপনি আমাদেরকে বলুন, যেটা বাকি প্যারেন্টসরাও শুনবে, যদি পসিবল হয় তারাও ইমপ্লিমেন্ট করবে, হ্যাঁ।
প্রশ্নটা আমি আবার বলছি, আপনার সন্তানের শিক্ষা বা মানসিক বিকাশে সবচেয়ে কাজে এসেছে এমন একটি টিপস বলুন। যারা যারা এই প্রশ্নে অ্যান্সার দিতে চান তারা একটু হ্যান্ড রেজ করবেন, আমরা তাদের থেকে টিপস শুনবো। আর আমি চাচ্ছিলাম যারা আপনার এখন পর্যন্ত কিছু বলেননি তাদের মধ্যে থেকে কেউ হ্যান্ড রেজ করবেন। আচ্ছা, মাহির থেকে যিনি হ্যান্ড রেজ করেছেন অসংখ্য ধন্যবাদ। আমি দেখেছি উনি গতবার হ্যান্ড রেজ করেনি, বাট এবার হ্যান্ড রেজ করেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু সবার উপরে নজর রাখছি, হ্যাঁ। So, আমি চাচ্ছি সবাই একটু পার্টিসিপেট করেন। ঈদের আগে আমরা আসসালামু আমাদের এই আলাইকুম। সমাবেশটা খুব সুন্দর করবো। জি, ওয়ালাইকুম সালাম। জি মিস, বলুন। আমি বেশ সদ্য থেকে কক্সবাজার থেকে বলতেছি। যে ওর আসলে ঘরে তো অনেক মাস্টার রাখছিলাম, ওই মুখস্থ বিদ্যাই করাই, যে মুখস্থ করাবো, উম, প্রশ্ন মুখস্থ করে দিবে, সে শিখে আবার মুখস্থ লিখে দিবে। আমার বাচ্চারা আবার একটা সমস্যা, সে মুখস্থ করবে না, তাহলে বোঝাই বলতে হবে, সে বুঝবে, দেন শিখবে, শিখে তারপর লিখবে তার নিজের মতো করে। মজার হতে তো বেশি দিন হচ্ছে না, 2-3 সপ্তাহ। ও এখানে এই জিনিসটা পাচ্ছি, আমিও তো পাশে বসি, তাকে বারবেটিং ভাবে সুন্দর করে বুঝিয়ে বলে সে বুঝে, সে পারে। এই জিনিসটা আমার খুব ভালো লাগতেছে আমার বাচ্চার জন্য, আমি এটা সঠিক সিদ্ধান্ত নিচ্ছি। আচ্ছা, আপনি কোন ও এখন ব্যাচের? আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ 14। ও, ব্যাচ 14, আমাদের জাস্ট কিছুদিন আগে শুরু হয়েছে। জি 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 জি, যাক, এটা বেশি এটা দিন এটা হচ্ছে কিন্তু না। আসলে খুব ভালো। অনেক বাচ্চারাই আছে ওরা জাস্ট জি, মুখস্থ করে একটা নাম্বার নিয়ে আসতে চায়, বাট অনেকের না ও মধ্যে মুখস্থ ছোটবেলা থেকে করতে একটা চায় না। ওসিডি থাকে যে আমি না বুঝে আমি পড়বো। এটা আসলে খুব ভালো ও একটা। সারাক্ষণ পেছন পেছন দৌড়ে, একটা শব্দ বুঝে নাই, ওটা আমার বোঝায় বলতেই হবে, নাহলে সে হ্যাঁ, শিখবে না। তো সেই ক্ষেত্রে তা আপনার আমি জন্য এখানে দায়িত্ব পাচ্ছি। হচ্ছে যে আপনাকে ওর এই বিষয়টা ধরে রাখতে হবে, দ্যাট ইজ ইওর টিপস। জি জি আচ্ছা, তো আমরা জি, বাকিরা একটু ইনশাল্লাহ। শুনে রাখলাম, যদি আমাদের বাচ্চারা এমন করে তাহলে আমরা অবশ্যই ওদের এই বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করবো এবং অবশ্যই হেল্প করবো, আমি যতই ব্যস্ত থাকি না কি জন্য অ্যাজ এ প্যারেন্টস হিসেবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, জি, আসসালামু আলাইকুম। অতঃপর আমরা চলে যাচ্ছি হচ্ছে আহ ইনসাফ জুবাইদ's মম। শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমি তো শুরুতে প্রশ্নটাই বুঝতে পারছিলাম না। আচ্ছা, প্রশ্নটা কি আমি তো একটু আরেকবার বলবো জয়েন আপনার জন্য? না এটা না না না, সেকেন্ডটা পেয়েছি, প্রথমটা সবাই ও। সবাই শুধু একটা করে ভালো গুণ বলে যাচ্ছে, তখন আসলে বুঝতে পারিনি যে ভয়েস চলতেছে। হ্যাঁ হ্যাঁ, না আমরা যাই আমরা হোক, তিনটা ভালো। প্রশ্ন আমরা তিনটা প্রশ্ন নিচ্ছি আপনার থেকে, কারণ আমরা চাচ্ছিলাম আপনারা পার্টিসিপেট করেন। তো আপনাদের মধ্যে থেকে অনেকে প্রথম প্রশ্নের অ্যান্সার দিয়েছে, যারা প্রথম প্রশ্নের অ্যান্সার দেয়নি তাদের থেকে আমরা নিচ্ছিলাম দ্বিতীয় প্রশ্ন, এরপরও যারা অ্যান্সার করবে না তাদের থেকে নিব আমরা তৃতীয় প্রশ্ন। বাট আমরা চাচ্ছি সবাই আপনারা একটু পার্টিসিপেট করবেন, হ্যাঁ। আচ্ছা, তো আপনি আমাদেরকে আপনার 2 নাম্বার যে প্রশ্নটা ছিল, যে আপনি কি এমন বিষয় ব্যবহার করেন যার ফলে আপনার বাচ্চার শিক্ষা এবং মানসিক বিকাশে অনেক বেশি গ্রো হচ্ছে, এমন একটা টিপস আমাদের সাথে শেয়ার করুন। আর বাকি যারা আছে আমরা চেষ্টা করব সেই টিপসটাকে ফলো করার জন্য, যদি অনেক ইফেক্টিভ হয়। না, আমি এটা এখন যেটা পড়াশোনার ব্যাপারে যেটা হয় সেটা হচ্ছে আহ, যে কোনো একটা চ্যাপ্টার বারবার করে পড়ানোর চেষ্টা করি, মানে চ্যাপ্টারের রিডিং গুলা যেদিন পরীক্ষা থাকে সেই দিনও আমি হয়তো 5টা চ্যাপ্টারের উপর পরীক্ষা হয়, স্কুলের পরীক্ষার কথা বলছি, 5টা চ্যাপ্টারই আগে রিডিং করতে বলি। ইংলিশ লিটারেচার হলেও সেটা গল্পগুলি আগে পড়বে। মানে আমাদের ওদের হচ্ছে ইংলিশ ফর টুডের বাইরে আরো একটা ইংলিশ লিটারেচার বই আছে, সেটার কথা বলছি। আগে গল্পগুলা পড়বে, তারপর সবগুলো এক্সারসাইজ করবে, ওইভাবে করে পড়াই। আহ মনে হয় ওইটাতে মনোযোগটা বাড়ে। আর এখন যেটা দেখছি মজার সাথে ক্লাস করতে গিয়ে, যেমন যে বিজিএস এবং সায়েন্স এগুলাতে চ্যাপ্টার নিয়ে আলোচনা হয় যখন, তখন কিন্তু মনোযোগের সহিত বাচ্চারা অ্যাটেন্ড করে, ওটা রিসিভ করে। এটা ভালো। কারণ স্কুল বিশেষ করে বিজিএস আর সায়েন্সের বেলায় স্কুল পড়ায় একরকম, ওদেরকে এক্সারসাইজে যেই মানে চ্যাপ্টারের অনুশীলনী বলতে যেটা আছে, প্রশ্ন ফিল ইন দা ব্ল্যাঙ্কস 2-3টা করে আছে, কিন্তু মজার ওর পরীক্ষা দেওয়ার জন্য তারা কিন্তু নিজেদেরকে প্রস্তুত করতে গেলে চ্যাপ্টারটা ভালো করে পড়তে হয়। এইটা এইটা আগেও পড়াতাম, কিন্তু মজার যে শেষে ওইটাতে এটার গুরুত্বটা বুঝতে পেরেছে যে এভাবে পরীক্ষা হয়, সেটাই। আসলে জিকে সাবজেক্ট অনেক বোরিং। যে সকল বাচ্চারা জিকে সাবজেক্টটাকে একটু মজা দিয়ে পড়ে, আসলে ওদের আপনাদের ট্রিট করা উচিত, হ্যাঁ, ওদেরকে গিফট দেওয়া উচিত, কারণ জিকে সাবজেক্ট আসলেই খুবই বোরিং। তো আচ্ছা, সবাই সবাই অবশ্যই একটু খেয়াল রাখবেন। এর বাইরে যদি আমি আরেকটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে আপনারা কি বিজিএস আর সায়েন্সের চ্যাপ্টার যেভাবে দ্রুত গতিতে আগায়,
এরপরে কি আপনারা জেনারেল নলেজ, কমন জেনারেল নলেজে যাবেন নাকি? জি জি, এটাই হচ্ছে আমাদের আসলে একটা, এটা যদি যদি বলতে চাই ইউএসপি হচ্ছে এটাই, যে আমাদের প্রথমে তো আপনাদের এনসিটিপি বইটা শেষ করতে হবে, যাতে অ্যাটলিস্ট হ্যাঁ স্কুলের হ্যাঁ হ্যাঁ। স্কুলের পরীক্ষায় ওরা যাতে মজার থেকে একদম পিছিয়ে না যায়। বাট যখন আমরা বইটা শেষ করে হুম, হুম। ফেলবো, তারপরে আমরা আসলে আমাদের অ্যাকচুয়াল সিলেবাসে যেতে পারি। তো এখন যেই ব্যাচ থেকে আসলে দেখা যায় আমরা একটু বেশি সাড়া পাই, টিচাররা সেই অনুযায়ী আসলে একটু গতি ধরে শেষ করে দেন। এটা যখন শেষ হবে, অথবা আমাদের অ্যাকচুয়াল ক্যারেট সিলেবাস শুরু হবে, যেটাকে আমরা বলি হয় স্কিল কারিকুলাম। ইনফ্যাক্ট আপনাদের সকল ব্যাচেই ইংরেজি যে সাবজেক্ট আছে সেটা কিন্তু অলরেডি স্কিল কারিকুলাম আমরা শুরু করে দিয়েছি। আপনি দেখবেন যে আপনার বইয়ের সাথে সাথে প্রায় বিভিন্ন গ্রামার পড়ানো হচ্ছে। যখন বইটা একদম শেষ হয়ে যাবে, তখন একটা ফাইনাল রিভিশন দেওয়ার পরে আপনাকে বাচ্চাকে অরিজিনালে পড়ানো হবে ক্যারেট সিলেবাস, যেটা অবশ্যই একটু কঠিন, বাট এটা ওকে বাকি বাচ্চা থেকে ডিফারেন্ট করবে। ও যদি মনে হয় যে আমি পারছি না, 10-এ আমি 2 পাচ্ছি, এই 2 পাওয়াটাও বাকি বাচ্চাদের থেকে 2 থেকে বেশি পাওয়ার সমান। তো এই জন্য আমরা জাস্ট একটু অপেক্ষায় আছি যাতে করে আমরা এনসিবি বইটা শেষ করতে পারি, অতঃপর আমরা আমাদের স্কিল কারিকুলামে চলে যাব। আচ্ছা, আরেকটু বিষয়, আরেকটা লাইন আমি কি বলে রাখতে পারি না? 3টা প্রশ্নের পরে আবার সময় হবে? হ্যাঁ, শেষে আমরা আবার আপনার থেকে কোয়েশ্চেন সেশন নিব আর কি। আচ্ছা, এখন জাস্ট ঠিক আমরা আছে। একটু সার্ভে আকারে নিচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আহ, থ্যাংক ইউ। জি জি, আচ্ছা। অতঃপর আমরা চলে যাচ্ছি হচ্ছে আহ রাশেদুল ইসলাম থেকে, যিনি যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমি আমার বাচ্চার সাথে যেটা করি সেটা হচ্ছে, আমার বাচ্চার সবচেয়ে খারাপ স্টুডেন্ট হই আমি, আমার বাচ্চা হয় টিচার। তো ও নিজেও বুঝতে পারে না, ঠিক আমাকে বোঝাতে বোঝাতে যে ও শিখে যাচ্ছে এই জিনিসটাও বুঝতে পারে না। ও চিন্তা করে যে মা তো বুঝতে পারছে না, তাহলে আমাকে, ও সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে আমাকে বোঝানোর জন্য। তো যখন ও বোঝায় ফেলে, তখন সে পরে বুঝে যায় কি আম্মু আমি তো শিখে ফেললাম, এটা এটা আর আমি কোনোদিন ভুলবো না। না, এই এই গুণটার জন্য আমি আপনাকে ক্ল্যাপ করবো, কারণ এটা আসলে খুব ভালো একটা গুণ। আপনার বাচ্চা যা শিখেছে, সে যদি বাকি কাউকে এটা শেখাতে সক্ষম হয়, তার মানে উনি, মানে আপনার বাচ্চাটাকে খুব ভালোভাবে শিখেছে। আর এখানে আপনি আসলে খুবই ভালোভাবে মানে বিষয়টাকে অভিনয় করতে পারেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বাকিরা চাইলে এই টেকনিকটা ইউজ করতে পারি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, টিপসটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে রেদওয়ান রাশেদের কাছে, থেকে যিনি যুক্ত হয়েছেন। পেন্সিলের কলম দাও তো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আমি সালাম। আমার ছেলেকে, যখন আমার ছেলে অনেক ছোট, স্কুলে ভর্তি হয়নি, একদম বাসায় যখন প্লেতে ভর্তি করিনি, তখন থেকে দেখতাম যে ওর মধ্যে না ওই শিখানোর ব্যাপারটা ছিল। মানে কার্টুন দেখতো বিভিন্ন ধরনের, ওই ইংলিশ কার্টুন বেশি দেখতো। তো ওই বিদেশি কিছু কার্টুনে দেখা যায় যে আপনার বাচ্চারা টিচার হয়ে যায় আর সামনে সবাই স্টুডেন্ট। তো ওইটা ও বোঝার আগে কেন জানি না, ওর বোঝাতে হয়তো ভালো লাগতো, আধো আধো কথা বলতো, তখনই দেখতাম যে ও হচ্ছে আমাদেরকে বোঝাচ্ছে, মানে আমরা স্টুডেন্ট আর ও টিচার। তো পরে আমি একটা বোর্ড কিনে দিই, হোয়াইট বোর্ড, এবং ওখান থেকে ওর পড়াশোনা শুরু। মানে সবাই তো সিলেটে লিখতো ছোটবেলাতে চক সিলেট, কিন্তু ও বোর্ডে লিখতে পছন্দ করতো, যে সে টিচার, সে শিখাবে। তো আমি ওই জিনিসটা ধরে রাখার চেষ্টা করেছি এখনো। তো মজারুর এই জিনিসটা আমার ভালো লাগে, যে মজারুতে কিন্তু বোঝায় বেশি, মানে লিখতে দেয় না, ক্লাসের মধ্যে লিখায় না। কারণ লিখা লিখানো বাদ দিয়ে মানে ডিটেলসে, ইন ডিটেলসে কিন্তু ইয়া করে, আপনার রিডিংটা যেটা, প্যাসেজটা সেটা বোঝায়। সেটা সমাজ হোক, বিজ্ঞান হোক, বা বাংলাটা বিশেষ করে। তো আমি ওকে ছোটবেলা থেকে খেলার ছলে খেলতাম আর পড়াতাম। প্রথমে তো আসলে বিষয়গুলো বুঝতে হয় বাচ্চাদের, তারপরে না মুখস্থ করে। কিন্তু বেশিক্ষণ মুখস্থ করে কিন্তু আসলে থাকে না, বড়রাও আমরাও কোনো কিছু মুখস্থ করলে থাকে না। তো এটা আমি ওকে ছোটবেলা থেকে ওই আম, ভালোভাবে একদম একটা একটা করে বুঝাতাম। বিভিন্ন ধরনের খেলনা কিনে দিতাম, সে খেলনাগুলোর মাধ্যমেই কিন্তু আমি পড়াগুলা বুঝাইতাম। তো ওটার কারণে ও হতো কি, যে বাস্তবিক একটা চিত্র হয়তো ওর সামনে থাকতো, যেমন অ্যানিমেলস এর নামগুলা, বা ধরেন 1 2 3 ABC, অনেক ধরনের এখন খেলনা পাওয়া যায়, ওইগুলা দিয়ে শিখতে শিখতে ওর এখনো অভ্যাস যে কোনো কিছু যদি বুঝতে না পারে, তাহলে মানে একদম যেটা বাস্তব চিত্র, এখন তো একটু বড় হয়েছে, ফোরে উঠেছে, যেমন আপনার কৃষি কাজের যেগুলা পড়া থাকে, এগুলা আসলে খুব ভালোভাবে না বুঝলে ও মুখস্থ করতে চায় না।
তো আমি ওই টেকনিকটাই এখনো ইয়া করি যে মানে খেলে, কারণ একটা বাচ্চার তো অনেক প্রেশার থাকে, এখন ফোরে তো অনেক পড়াশোনা। তা আমার কাছে মনে হয় ওদের রিল্যাক্স টাইমটা একটু কম। তো ওকে আমি বলি কি যে তুমি খেলো, আমি বুঝাই দিই, বা ও আমাকে আমরা দুজনে খেলছি হয়তো কোনো কিছু, ও আমাকে বুঝাই দেয়। এটাতে হয় কি যে ওর বোরিং ফিলটা আসেন, যে আমি পড়ছি সারাক্ষণই পড়ছি, আমি লিখছি সারাক্ষণই লিখছি, এ বোরিং ফিলটা আসে না। এভাবেই কন্টিনিউয়াসলি আমি ছোটবেলা থেকে ওকে মানে পড়াশোনা করাই, এবং ওভাবে ও গড়ে উঠছে। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ ভরসা। যাক, আপনার টেকনিকটা আমার কাছে খুবই পছন্দ হলো, বাট এই দুইটা টেকনিক কিন্তু খুবই ভালো। দুইটা টেকনিকে কিন্তু আপনি আপনার বাচ্চাকে নেতৃত্ব দেওয়ার জন্য আপনি ওকে সামনে পাঠাচ্ছেন, এন্ড এটা ইন ফিউচার ওকে কোনো একটা লিডার হওয়ার জন্য অবশ্যই ইনফ্লুয়েন্স করবে। তাই অবশ্যই আমরা এই টেকনিকটা ফলো করতে পারি। আমি জানি যে আপনি টেন্স পারেন, আপনি পার্টস অফ স্পিচ পারেন, বাট আপনি আপনার বাচ্চাকে বলতে পারেন যে আমি তো বুঝি না নাউনটা কি, আমাকে একটু বুঝাই দাও। হ্যাঁ, তো এরকম ভাবে কিছু আমরা ওকে নেতৃত্ব দেওয়ার বিষয় দিয়ে মানে ওকে সামনে ঠেলে দিতে পারি যে হ্যাঁ তুমি আমাকে বিষয়টা বুঝাও। এটা খুবই ভালো একটা দিক, যে ওর বেস্ট চেষ্টা করবেন। অ্যাকর্ডিং টু দ্য হিউম্যান সাইকোলজি, এটা মানুষের মধ্যেই থাকে যে আপনি যখন বিপদে পড়বেন, কে আপনার থেকে সাহায্য চাইলে আপনি কিন্তু খুব সহজে আপনি না করতে পারবেন না। এন্ড এই জন্য আপনি যখন আপনার বাচ্চা থেকে কিছু জানতে চাইবেন, আমার যতটুকু মনে হয় ও পারলেও কখনোই অস্বীকার করবে না, আনলেস হি অর শি ইন্ট্রোভার্ট। সো এটা আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি অর্জুন রয় উনি হ্যান্ড রেজ করেছে। জি, বলুন। জি, অর্জন রয়ের বিষয়ে আমি খুবই গর্বিত, কারণ হচ্ছে ও ছোটবেলা থেকেই আমরা যেটা করেছিলাম যে শুধুমাত্র কার্টুন দেখলো ইংলিশ ভার্সন, সবসময় ইংলিশ ছাড়া বাংলা তাকে দিতেন। সেই কারণে সে ইংলিশে অনেক এক্সপার্ট হয়ে গেছে মোটামুটি, এবং আমার মাঝে মধ্যে আমার ডকুমেন্টস সে প্রনাউন্সিয়েশনে ভালো, কিন্তু বাংলায় একটু দুর্বল। সে কিন্তু প্রথমে একটু ইংলিশ ভার্সনে পড়তো ক্লাস 1 পর্যন্ত, তারপরে আমি হারমেন মেনের চান্স পেয়েছে বলে ওখানে বাংলা ভার্সনে দিয়েছি। তো এখন সে বাংলা ভার্সনে পড়ছে, এবং তাকে আমি একটা ছোট চ্যানেল খুলে দিয়েছিলাম। চ্যানেলের জন্য সে বোর্ডে অনেকগুলো ভিডিও করে, প্রায় 400-র মতো ভিডিও করে চ্যানেল ইউটিউব দিয়েছিল, চ্যানেল না? ইউটিউব চ্যানেল। তো সেই কারণে সে মোটামুটি এই ইংলিশটার উপরেই, মানে ছোটবেলা থেকে ইংলিশ, এখন সে ইংলিশ ছাড়া কোনো কিছু দেখে না, মুভি ইংলিশ সব কিছু, এবং ইংলিশ এসে মোটামুটি, এবং ক্লাসে বাইরে ইংলিশের এগেনস্টে যে সেন্টেন্স মেকিং করা হয়েছে, সে বইয়ের কোনো কিছু ইউজ করবে না, সে নিজের মতো করে দেয়। ইভেন তার হেড নিজ একদিন ডেকেও বলেছে যে তোমাকে বইয়ের বাইরে এগুলা দিতে বলে, যে সে কিভাবে পারো তুমি? তো আমার নিজের থেকে করি। যাক, তো এটাই বিষয়টা উচিত যে বিষয়টা খুবই ছোট ভালো। ছোটবেলা থেকেই যদি শুধুমাত্র ইংলিশের উপরেই সবকিছু করে, তাহলে সে ওই একটা আলাদা দক্ষতা তৈরি হয়। হুম, আচ্ছা, তাহলে আমরা ওনার সামারি থেকে বুঝতে পারছি যে আপনার বাচ্চা যদি কোনো একটা বিষয় ভালো হয়, তাহলে আপনাকে ওই বিষয়টাতে নিয়ে ওকে কাজ করার মতো কিছু জায়গা করে দেওয়া উচিত, যাতে করে ও সেটাতে আরো কাজ করতে পারে। জি, আপনাদের অসংখ্য ধন্যবাদ। অতঃপর এবার তো আমি আপনাদের থেকে বাস্তব অভিজ্ঞতা শুনলাম, এখন আমি আপনাদেরকে একটা সিচুয়েশন দিই, যে এই সিচুয়েশনে যদি আপনি থাকতেন তাহলে আপনার এখানে উত্তরটা কি হতো। হ্যাঁ, তো আমি প্রশ্নটা বলবো, আপনার আগে ভালো করে শুনবেন। বাট অ্যাগেইন, যারা যারা এখনো পার্টিসিপেট করেনি তাদের মধ্যে থেকে হ্যান্ড রেজ করার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আমাদের সেশন গুলো আরো বেশি ইন্টারেক্টিভ হবে। হ্যাঁ, তো এখনো কিন্তু অনেকে আছেন কেউ কিছু বলেননি। সো এই প্রশ্নটা সবার জন্য, বাট যারা বলেনি তারা একটু হ্যান্ড রেজ করবেন। হ্যাঁ, তো এখন আমি আপনাদেরকে একটা সিচুয়েশন দিব, এন্ড এই সিচুয়েশন আপনি বলে কি করতেন সেটা আমাকে জানাবেন। হয়তো অনেকের অলরেডি এখানে বাস্তবিক অভিজ্ঞতা আছেও। তো সিচুয়েশনটা হচ্ছে এরকম। হ্যাঁ, যদি আপনার বাচ্চা ধরেন যদি সে হেরে গিয়ে মন খারাপ করে, আপনি কি বলবেন? যে কোনো কাজে এমন হয় না যে আপনি একটা কাজ দিয়েছেন বা ও একটা কাজ করছে, দেন ওটাতে ও হেরে গেছে, হেরে যাওয়ার পর ও প্রচন্ড আপসেট হয়ে গেছে, মন খারাপ। ওই সিচুয়েশনে আপনি কি করবেন? এখানে অনেক গার্ডিয়ানের কনসেপ্ট ডিফারেন্ট হবে, অনেকে অনেক ভাবে ডিল করে, বাট এখানে আপনি হলে কি করতেন? আমরা সবাই জাস্ট টু দা পয়েন্টে অ্যান্সারটা বলবো। যদি সে হেরে গিয়ে মন খারাপ করে, আপনি কি বলবেন? টু দা পয়েন্টে। হ্যাঁ, তো আমরা জাস্ট সিম্পলি শুনবো, টু দা পয়েন্ট। কয়েকজনকে দেখতে পাচ্ছি নতুন, বাট যারা এখনো হ্যান্ড রেজ করেন তারা হ্যান্ড রেজ করতে, আমরা জাস্ট টু দা পয়েন্টে অ্যান্সার বলবো। হ্যাঁ, যদি আপনার বাচ্চা মানে কখনো হেরে গিয়ে মন খারাপ করে, তাহলে আপনি সেখানে ওকে কি বলবেন? আচ্ছা, সবার আগে আমরা চলে যাচ্ছি মাহির থেকে, যিনি যুক্ত হয়েছেন। আমরা টু দা পয়েন্টে অ্যান্সার বলবো ডিরেক্ট। মিহির থেকে যিনি যুক্ত হয়েছেন, শুনতে পাচ্ছেন?
আচ্ছা, ওনার মেবি নেটওয়ার্ক ইস্যু হতে পারে। আচ্ছা, আমরা চলে যাই মারিব থেকে যিনি যুক্ত হয়েছেন, শুনতে পাচ্ছেন? মারিব। জি, শুনতে পাচ্ছি। জি, আপনি এমত অবস্থায় কি করবেন সেটা আমাদের জানা, ডিরেক্ট টু দ্য পয়েন্টে অ্যান্সার। মানে হেরে গিয়ে বলতে হলো, সে তো মূলত কোনো কিছুতে পার্টিসিপেট করেছিল, তারপরে হেরেছে। তো ওই ক্ষেত্রে আমার অ্যান্সার থাকে, তুমি পার্টিসিপেট করেছো, দিস এনাফ। এখন পারো না, নেক্সট পারবে ইনশাআল্লাহ। পার্টিসিপেট করেছো, এটাই সবচেয়ে বড় কথা। এটাই আমার অ্যান্সার থাকে সবসময়। আচ্ছা, এটা নিয়ে আমরা শেষে একটা কথা বলবো। তো যারা যারা এখন অ্যান্সার দিচ্ছেন, আপনাদের অ্যান্সারটাকে ধরে রাখেন। কিছুক্ষণ পর একটা সেশন হবে, তখন আপনারা আপনাদের অ্যান্সারটা পেয়ে যাবেন। তো আমি সবার থেকে অ্যান্সার নিবো, বাট আমি আপনাদের কোনো ফিডব্যাক দিব না। ফিডব্যাক দিব একটু শেষ। জি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তারপরে আমরা চলে যাব হচ্ছে মিহির থেকে যিনি যুক্ত হয়েছেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে? জি জি, স্পষ্ট শোনা যাচ্ছে এখন। জি, আমিও কোনো কিছুতে হেরে গেলে, ধরেন ক্লাস টেস্ট বা ঘরে কোনো কিছুতে সান্ত্বনা দিই, বলি না আবার হবে, যে মা ছেলে মিলে আর লুডো খেলি। মানে আপনি বিষয়টাকে আর মন খারাপ করতে দেন না, আর একটু ভালো হইতে ডিল করেন। ওকে খুশি রাখি। ওই সত্যি কথা বলে, বাহিরে কোনো গরিব লোক দেখলে তাদেরকে বলে, মা টাকা দাও না, টাকা দাও না। খুবই এসবে খুব আসলে রেস্টুরেন্টে যায়, শাসন করার কিছু নেই। আচ্ছা, তার মানে আপনি শাসন করেন না, আপনি একটু বেটার ওয়েতে ডিল করেন। জি, খুবই ভালো। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে আহ আবরার বিন হোসেন সাইফ থেকে যিনি যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। এমত অবস্থা হলে আপনি কি করতেন, হ্যাঁ আপনার হ্যাঁ মতামত জানাবেন। আমার ছেলে গত বছর ক্লাস 3 থেকে ও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছিল। আমাদের একটা কক্সবাজার উকিয়া উপজেলাতে। তখন ও কি করছে, সারা রাত রাতভর একটা পর্যন্ত লেখাপড়া পড়ছে। তো পড়ার পরে সকালে পরীক্ষা দিছে, পরীক্ষাতে অনেক 100-তে ও 70-75 নাম্বার পাইছে। অনেক মন খারাপ করছে, এত মন খারাপ করছে, ও কান্না করতে করতে ওই স্কুল থেকে কান্না করতে করতে বাসায় আসছে। আর সে শুয়ে গেছে, কিছু খাই না, সকালেও কিছু খেয়ে যায় না, দুপুরেও কিছু খাচ্ছে না। ওখানে স্কুল থেকে ফোন করছে আমাকে। তো আমি বলছি কি অসুবিধা নাই, আম, আসো কিছু কিনে খাও। না, খাবো না, অনেক জোর করে খাওয়াইছি। আমার ছেলে আগামী শুক্রবারে যখন ফাইনাল পরীক্ষা হবে, ওখানে আমার ছেলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ফার্স্ট হয়ে আসবে। তখন ওকে এরকম করে সান্ত্বনা দিচ্ছে। তারপর আমাদের এখানে পাশে, আমাদের তো গ্রাম, পাশে ধান ক্ষেত ছিল, ওকে ওখানে নিয়ে যায়, ঘুরে ঘুরে সব ধান ক্ষেত দেখে, আকাশ দেখে অনেকক্ষণ ঘুরে, অনেকক্ষণ ঘুরাইছি। এখন ঘুরার পরে তারপর আগামী শুক্র ফাইনাল পরীক্ষা হচ্ছে, ওখানে আমার ছেলে উপজেলাতে ফার্স্ট হয়ে আসছে। তো যাক। বাবা আমি ওকে সহযোগিতা করি, বকাবকি করি না, এবং ছেলেটাও অনেক ভালো, মানসিক ভাবে সহযোগিতা করি আর কি। দোয়া করবেন আমাদের জন্য। জি জি, ইনশাল্লাহ। জি, আপনার মতামতটাও খুবই ভালো, আমরা সব পজিটিভ মতামতই পাচ্ছি। কেউ কি বলবেন না যে আমি তো ধরে পিটাই? আচ্ছা, এরপরে জান্নাত থেকে যিনি যুক্ত হয়েছেন তিনি জানাবেন, যদি আপনি এমন সিচুয়েশনে থাকেন তাহলে তখন আপনি কিভাবে ডিল করবেন বা কি বলবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমার ছেলে মোহাম্মদ তাহমিদ আলম। ও মোটামুটি ভালোই বলবো, খারাপ আসলে না ওইরকম, মানে স্টুডেন্ট হিসেবে। তারপরে অনেক সময় তো আর ফার্স্ট হতে পারে না, ও দেখা যায় সেকেন্ড বা থার্ড হয়ে যায়, তখন দেখা যায় ও আপসেট হয়ে যায়। তো আমি বরাবর এভাবে সান্ত্বনা দিই, তুমি যেটা করছো সেটাতেই হ্যাপি, আমরা হ্যাপি, আমরা বাবা মা আমরা হ্যাপি, আর তুমি চেষ্টা করছো, তুমি নেক্সট টাইম আরো অনেক ভালো করবে। সব সময় এরকম করে সান্ত্বনা দেই, আর ও ভালো করে, চেষ্টা করে সব সময়। যাক, এগেন পজিটিভ। আমি ভাবছিলাম কেউ একজন বলবে যে না, ও খারাপ করলে আমি অনেক পিটাই। যাই হোক, এটাও খুব ভালো একটা মানে ঘুরে ফিরে সবারটা একটু সেম জিনিসই দেখছি। আমি একটু অপেক্ষা করছি কেউ ডিফারেন্ট কিছু বলে কিনা। আচ্ছা, ফারজানা পিয়া থেকে যিনি যুক্ত হয়েছেন, আপনি বলেন যে এমন অবস্থা হলে আপনি কি করতেন। না, আসলে সবাই আমার বলে বলে ফেলছে। কিছু সবাই যা করে আমিও তা করি। যখন ও কোনো কিছুতে হেরে যায়, অবশ্যই ওকে প্রথমে, মানে ও তো মন খারাপ থাকে, বলি যে তুমি মন খারাপ করো না, তুমি পরের বার পারবে, এই ধরনের একটা উৎসাহ দেই। আরেকটা কাজ করি যে যখন বুঝতে পারি যে ওর কি ফল্টের জন্য সে হেরে গেল, যেমন ধরেন কোনো প্রতিযোগিতা আমার চোখে পড়লো যে না, ও এটা এভাবে করলে পারতো, ও হয়তো বা ওই জিনিসটা স্কিপ করে গেছে, বা পরীক্ষা বলেন, তো
তো ওটা ওকে তখন আমি বুঝাই যে তুমি যদি এভাবে করতে তখন তুমি এটা হয়তো বা ওভারকাম করতে পারতে বা তুমি এটা পেতেও পারতে। ওই জিনিসটা ওকে আমি পাশাপাশি একটু মানে নলেজে দেওয়ার চেষ্টা করি যে তুমি নেক্সট বার এই ভুলটা আর করবে না। এটা আমি করি। প্রথমে উৎসাহ দেই, পরে ওর যে ভুলগুলো আমার চোখে লাগে যেগুলো আমি বুঝতে পারি সেগুলো ওর ভিতরে একটু রিমাইন্ড হিসেবে দিয়ে দিই। এটা একটু করার চেষ্টা করি এই। যাক, এটাও খুব ভালো একটা বিষয়। আচ্ছা, অতঃপর চলে যাচ্ছি ওয়াসিফা থেকে। বাট সবাই খুব ভালো করে পার্টিসিপেট করছেন, এটা আসলে দেখে খুব ভালো লাগলো। যারা কথা বলছিলেন না তারাও হ্যান্ড রেজ করছেন, যেটা দেখে আসলে খুব স্যার ভালো লাগলো আপনি সবাইকে অংশগ্রহণ দেখে। স্যার এদিকে আপনার ওয়াসিফা, তুমি বলছো? ইয়েস স্যার। তুমি বলো, তোমার প্যারেন্টস কোথায়? স্যার আপনি বলার আগেই আমার আম্মু বলেছে যে আমি তো ধরে পিটাবো। আচ্ছা, যাই হোক, এটা একটু ভালো জিনিস পাওয়া গেলো। তার মানে তুমি তোমার আম্মু থেকে অনেক পেটানি খাও। আচ্ছা, একটা একটু ভালো বিষয় পেলাম। অনেকে হয়তো শাস্তির ভয়েও ভালো কাজ করে। আচ্ছা, তারপরে সানজিদা হক থেকে যিনি যুক্ত হয়েছেন, সানজিদা হক থেকে যিনি যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের তো অনেক ভালো। না, সবারটা আমিও শুনলাম। তা আমি তো একটু মাঝে মধ্যে একটু রেজাল্ট, আমার মেয়ে ক্লাস 4-এ পরে 14 পেয়েছে। মানে ও এমনি ভালো স্টুডেন্ট আল্লাহর রহমতে, কিন্তু মাঝে মধ্যে একটু যদি একটু খারাপ করে আমি এমনি বকাবকি করি ওটাই বলতেছি। সবাই তো বকাবকি করে না, বলতেছে আমি মোটামুটি করি। কারণ বাচ্চাদের একটু ভয়ও দেখাইতে হয়। না, এটাও ঠিক, মানে থাকে তারপর ওটা অনেকে সান্ত্বনা, অনেক আস্তে ভাবে আস্তে ডিল করে। সান্ত্বনা দিয়ে ওটা, কিন্তু মাঝে মধ্যে একটু নাম্বার। হ্যাঁ, 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 হ্যাঁ। কারণ যাক, আমি মাঝে মধ্যে একটু ডিফারেন্ট কিছু পাওয়া গেল। বকাবকি, তারপর মধ্যে ওটা বোঝাই দিই আমি ওদের। আচ্ছা, ঠিক কারণ আছে। ওটা স্বাভাবিক। মানে একটা ভালো স্টুডেন্ট যদি একটু 19-20 ওইটা খারাপ লাগে, ওইটা বাচ্চা। এটাই আর কি স্যার। না কেউ বকাবকি করে না, আমি করি একটু। উম, না সেটাই, এখানে দুইটা থ্যাংক দুইটা ইউ। কনসেপ্ট দুইটা আচ্ছা, কনসেপ্ট আছে, আমি শেষের দিকে একটু আলোচনা করব। যে আপনি পানিশমেন্ট দিয়েও আপনি একটা বিহেভিয়ার আচ্ছা, ডেভেলপ করতে পারেন, আপনি রিওয়ার্ড হ্যাঁ, দিয়েও চাইলে একটা বিষয় ডেভেলপ করতে পারেন। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এন্ড আপনাকে হ্যাঁ। ধন্যবাদ সত্য কথা বলার জন্য। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি না, ওইটা ওইটা স্বাভাবিক, এটা স্বাভাবিক স্যার। আচ্ছা স্যার। আচ্ছা, না, আসসালামু আলাইকুম। আপনাদের দেখেই আপনাদের বাচ্চারা শিখবে। ইফ উই আর অনেস্ট দেন ডেফিনেটলি আওয়ার চাইল্ড উইল বি অলসো অনেস্ট। আচ্ছা, দেন সুমাইয়া সাথী থেকে যিনি যুক্ত হয়েছেন, নতুনরা হ্যান্ডেস করছেন, এটা আসলে অনেক অ্যাপ্রিসিয়েটেবল, আপনাদের অসংখ্য ধন্যবাদ। সুমাইয়া সাথী। হ্যাঁ। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি, এমন তো অবস্থা হলে আপনি জি কি আমি করতেন? আপনি কি পানিশমেন্ট দিতেন আমি নাকি রিওয়ার্ড দিতেন? হ্যাঁ আমি একটু এরকম, হ্যাঁ লাগে যে ওরা এক্সামের রেজাল্ট যদি খারাপ করে তখন মানে একটু পানিশমেন্টের প্রয়োজন পড়ে আর কি। কারণ ও তো হচ্ছে উম, আহ, ই হয় না, মানে ক্লাস যে করে ওগুলা, ও যে নিয়মিত যে প্রতিদিনের পড়া যে কমপ্লিট করা রুটিন মাফিক, ওগুলা আসলে করতে চায় না অনীহা। আমার ছেলেটা আসলে খেলাধুলার প্রতি আগ্রহ অনেক বেশি, লেখাপড়ার প্রতি ঠিক ততটাই একদম আগ্রহ কম। মানে খেলাধুলার দিক দিয়ে যেরকম ও একটু এফোর্ট ভালো দেয়, তবে লেখাপড়ার দিক দিয়ে ঠিক ততটাই দেয় করতে চাই না ধরতে গেলে। হ্যাঁ, এই আর ক্ষেত্রে আপনার টেকনিক হচ্ছে ওকে একটু পানিশমেন্ট দিয়ে আসলে বিহেভিয়ারটা ডেভেলপ করা। পানিশমেন্ট দিলেও এখন আর ওরকম আসলে কাজ হইতেছে না ওরকম, মানে পূরণ হয়ে গেছে পড়াশোনার প্রতি টেকনিক। এতই অনীহা, বুঝি না কিছু। মানে এমনি মোটামুটি ভালো ভালো নাকি তা না, আগ্রহটা উম, আছে। স্কুলের পড়া যেরকম একটু এই রুটিনের সাথে তো মিলে না আসলে। স্কুলের পড়া ওগুলা কমপ্লিট করতে করতে এই পড়ার প্রতি ও মানে একটু এমনিই তো লেজি, করতে চায় না। আবার হুম। সময় আসলে কুলায় ওঠে না, মানে হ্যাঁ, আসলে সেক্ষেত্রে আপনি এইটা ওর কাছে অপশনাল ওকে, মনে করে ও। হ্যাঁ, মজার ওকে যে ফোর্স ক্লাসটা করবেন না, ওই ওকে জাস্ট পড়াটা ও, বলবেন পার্টিসিপেট করতে। আসলে পার্টিসিপেন্টটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ তবে একটু ভালো করলে আসলে নিজেরও ভালো লাগে, জি, তবে আপনাকে ভালো অনেক যে কাজ করতে করতে হবে। পারে না। আপনাকে এফোর্ট দিতে হবে অনেক, আমি বুঝতে পেরেছি। যাই হোক, আমাদের তরফ থেকে চেষ্টা চলমান থাকবে, এন্ড অবশ্যই আমাদেরকে জানাবেন। জি, ঠিক আছে, আপনার সাথে আপনার মতামতটা নিলাম, যথেষ্ট ভালো লাগলো। অতঃপর আমরা চলে যাব আহ রাশেদুল ইসলাম থেকে যিনি যুক্ত হয়েছেন।
একটু সিম্পলি বলবেন যে মানে এমতো অবস্থায় হলে আপনি কিভাবে ডিল করতেন বা আপনি কি বলতেন? আসসালামু আলাইকুম। আহ, জি, ওয়ালাইকুম সালাম। এরকম অবস্থা সাধারণত হয়েই থাকে, আমাদের ঘরে সবসময় হয় এরকম যে আমার বাচ্চা তো পজিটিভ থেকে নেগেটিভ কখনোই নিতে পারে না, তার খুব কষ্ট হয়, সে খুব নিজে নিজেই অনুশোচনা বোধ করে যে কেন এটা আমি করে ফেললাম। তো যখনই আমি তখন ওই সিচুয়েশনে আমি নিজেকে, তখন ওকে আমি বোঝাই যে বাবা, এই যে আমাদের সমাজে, আমি বাস্তব জ্ঞান দিয়ে ওকে বোঝাই যে এই আমাদের সমাজে সবাই কি 1 থেকে 10 বা 20 এরা ছাড়া কি কেউ ভালো কিছু করতে পারে না? তুমি যখন ভালো করবা করবা, তুমি জীবনে ফেল আসবেই। জীবনে কেউ বলতে পারবে না যে একবার ফেল আসে না, বা আমরা সাকসেস ছাড়া কখনো খারাপ মানে খারাপ রেজাল্ট করিনি। সিচুয়েশন অনেক সময় খারাপ রেজাল্ট হয়ে যায় বা খারাপ কিছু আমরা সাকসেস নাই হতে পারি, কিন্তু তার মানে এই না যে জীবন আমার থেমে গেছে। আমাকে এগিয়ে যাওয়ার জন্য, এটাও আমার জন্য একটা পজিটিভ সাইড যে আমি এটা খারাপ করেছি, তো আমাকে এটা থেকে বেড়ে আমাকে সেটা সাকসেসে যেতে হবে, তার জন্য আমাকে বেশি মানে খাটতে হবে, তার তার জন্য আমাকে বেশি এফোর্ট দিতে হবে। তো আবার বিভিন্ন ধরনের, ধরেন আপনার মনীষী যারা বড় বড় ব্যক্তি আছেন, তাদেরকে আমি মানে তাদের যে কিছু গল্প, তাদের জীবন, মানে তাদের চিন্তা, তারা কিভাবে সাকসেস হয়েছে, সবাই তো আর একবারে সাকসেস হয়নি। তো সেইগুলো আমি তাদেরকে শোনাই, তাকে শোনাই। তারপরে এই যে ধরেন আমি মাঝে মধ্যে রবার্ট ক্রুজ যে ইয়াটা করেছিল, সে যে যুদ্ধে আপনার মানে সফল হতে পারছিল না, তো সেটা মানে চেষ্টা করার পর কতবার, সপ্তমবারে সে পেরেছে। তো এই যে মানে বাস্তব যে কিছু ঘটনা আছে, আমি এগুলো তার সামনে বলি, তো এইটাতে সে চেয়ার আপ হয়, সে সেটা ভুলে আবার সে মানে তার যে সে খারাপ করেছে বা সে তখন সেটা ডেভেলপ করার চেষ্টা করে আরো ভালোভাবে। জি, এটাও একটা ইফেক্টিভ ওয়ে, এটা নিয়ে আমরা একটু কথা বলবো পরবর্তীতে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, বাকি যে দুজন আছে আমরা একটু টু দা পয়েন্টে বলবো, হ্যাঁ, ছোট করে। আচ্ছা, এমডি রেদওয়ান রাশেদ, আপনি বলুন যে এমতো অবস্থা হলে আপনি কি করতেন? আসসালামু আলাইকুম। জি, সত্যি কথা ওয়ালাইকুম সালাম। বলতে আমার ছেলে মোটামুটি সব দিক দিয়ে, মানে খেলাধুলা, কবিতা আবৃত্তি, টেলিভিশনে উপস্থাপনা করে, বাংলাদেশ টেলিভিশনে উপস্থাপনা করে, বাংলাদেশ আইকিউ অলিম্পিয়াডে সে পুরস্কার পেয়েছে, ইংলিশ অলিম্পিয়াডে সে সেকেন্ড হয়েছে। তো সবকিছু মিলাই এটাতে আমারও অনেক পরিশ্রম ছিল। আর আমি আগেও বলেছি, এখনো বলতে চাই যে আসলে আমার ছেলে রেদওয়ানের অনেক, নিজেরও অনেক পরিশ্রম করে, ও নিজেই অনেক চেষ্টা করে, যার কারণে কোনো কিছুতে যদি কখনো কোনো কিছু না হয় আমার মনটা খারাপ হয়। আমি বলবো না যে খুবই ভালো লাগে বা কিছুই হয় না, এটা বলবো না, কারণ পরিশ্রম যেহেতু আমি করি আমার অনেক কষ্ট লাগে তখন, কিন্তু আমি ওকে কিছু বুঝতে দিই না, বুঝতে না দিয়ে আমি শুধু চুপ করে থাকি। মানে অনেকক্ষণ চুপ করে থেকে নিজেকে আগে কন্ট্রোল করি যে না, আমি ওকে বকা দিব না, কারণ ওকে বকা দিলে হয় কি যে ও নিজে তো এমনিতে, আমি দেখি মা হিসেবে যে ও অনেক পরিশ্রম করে, চেষ্টা করে, তখন হবে ওর মনটা হয়তো বা খারাপ লাগবে যে আমি এত চেষ্টা করার পরেও আমার মা আমাকে কিন্তু একটু এদিক সেদিক হলে আমাকে বকা দেয় বা পানিশমেন্ট দেয় বা মারে। এটা এটা ভাবতে পারে তখন হয়তো অনেক বাচ্চা হয় এরকম, হতে হতে মনের ভিতরে একটা মা এবং সন্তানের মানে যে গার্জেন এবং বাচ্চার একটা দূরত্ব সৃষ্টি হয়। তো আমি এটার জন্য বলি কি যে নিজেকে আগে ঠান্ডা করি, ঠান্ডা করার পরে ওকে বোঝাই যে বাবা, তোমার যে ল্যাকিংসটা সেটা তুমি নিজে খুঁজে বের করো যে তুমি ওই জায়গাটাতে কি ভুল করেছিলে আর তোমার সামনের জন কি ঠিক করেছিল। সেটা যদি তুমি আইডেন্টিফাই করতে পারো তাহলে তুমি নেক্সট টাইম অবশ্যই পারবা, কারণ তুমিও যা জানো ও তা জানে। কিন্তু হয়তো দেখেন ফার্স্ট ফার্স্ট সেকেন্ড থার্ড, বিশেষ করে আমি যারা একটু টপ 10-এর মধ্যে থাকে, তারা কিন্তু অল্প অল্প ভুলের কারণে, হালকা একটু বানান ভুল বা কোনো একটা মিস্টেক করেছে এরকম কারণে কিন্তু কম বেশি হয়ে যায়। যার কারণে হয় কি যে ওইগুলা, ওই ল্যাকিংস গুলা যদি ধরতে পারে বাচ্চাটা, তাহলে অবশ্যই সে ভালো, ভবিষ্যতে ভালো করবে। আসলে মেরেও হবে না, আমার আমার এটা মতামত, একান্ত মেরেও কখনো কোনো কিছু, আমার কাছে মনে হয় মারা শাসনটা আসলে বাচ্চাদের জন্য না, কারণ বাচ্চারা তখন ভয় পাবে, ভয়ে আরো, ভয়ে কিন্তু আরো ভুল করে। আমি নিজেও দেখেছি বাসায় যখন আমি লিখতে দিতাম ছোটবেলা, ও যখন আরেকটু ছোট ছিল, যে লিখতে দিলে ভুল করলে, বাসার কথা বলি, তখন ভুল করলে আমি রেগে যেতাম। তখন দেখতাম কি যে ও আমাকে ভয় পাচ্ছে, ভয়ে দেখতাম যে যেটা ভুল করার না সেটা ও ভুল করে ফেলে। এই যে একটা আতঙ্কিত হয়ে থাকা, তারপরে আমি নিজেকে নিজে বুঝে বুঝে
কাউন্সিলিং করে যে না এটা করলে আমার বাচ্চা তো আরো বেশি ভুল করছে বা আমাকে ভয় পাচ্ছে, ভয়ের কারণে আরো বেশি ভুল করছে, যার কারণে আমার কাছে মনে হয় যে নিজের রাগ হবে মা হিসেবে, সারাদিন যেহেতু পরিশ্রম করি, এটাকে কন্ট্রোল করে তার সামনে পজিটিভলি সবকিছু বুঝাই দিলে এবং ওর ল্যাকিংসটা বিশেষ করে ফোকাস করে পয়েন্টিং করে বোঝালে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেটার, আমি ওই কাজটাই করি। থ্যাংক ইউ। জি, মানে তাহলে সামারি হচ্ছে আপনি সেটাকে পজিটিভ ওয়েতে ডিল করেন বাই জি মোটিভেশন। জি জি, জি। ধন্যবাদ। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি ফারজানা পিয়া থেকে মেবি কিছু বলতে চাচ্ছিলেন। হ্যালো, আসসালামু জি, আলাইকুম। আমি ওয়ালাইকুম আসলে সালাম। একটু লিভ নিতে চাচ্ছি, আমার একটা জরুরি কাজে যাচ্ছি। আমি চেষ্টা করব কাজটা শেষ করে যদি আপনারা থাকেন আবার জয়েন করতে। জি জি, ডেফিনেটলি। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা, অতঃপর আমরা নাবিল আমার নাবিল আসলে থেকে আরো শুনি। অনেক কিছু জানার ছিল, বলার ছিল, ব্যস্ততার হ্যাঁ, জন্য আমরা পারলাম আসলে না। থ্যাংক আজকে একটু ইউ সবাইকে। শিখতে শিখতে আসছিলাম আর কি, আপনাদের থেকেও and আমাদের তরফ থেকেও। তো আমরা টু দা পয়েন্ট একটু পরে যাবো, ইফ পসিবল আপনি অবশ্যই জয়েন করবেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, নাবিল থেকে যিনি যুক্ত হয়েছেন তিনি আমাদের একটু শর্টলি কয়েকটা বাক্যে একটু বলবেন যে এমত অবস্থা হলে আপনি কি করতেন। জি, আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমার অনেক প্রবলেম আমার বাচ্চাটাকে নিয়ে। মানে মূলত প্রবলেমটাই আমার হ্যান্ডেলিং বিষয়টা নিয়ে, সিচুয়েশন হ্যান্ডেল বিষয়টা। জি এতক্ষণ অনেক গার্ডিয়ানের কথা শুনলাম, অনেকে পজিটিভই শুনছি, আহামরি নেগেটিভ কিছু শুনি নাই। কিন্তু আমার বাচ্চাটাকে নিয়ে মানে এত সেনসিটিভ সে, আমি মজারও টিচারদের সাথে কথা বলেছি, এর আগেও আপনার সাথে কথা বলেছিলাম এই বিষয় নিয়ে। হুম, মানে হ্যান্ডেলিং বিষয়টা এমন ভাবে ওকে হ্যান্ডেল করতে হয়, মানে সে 1 থেকে 4 পর্যন্ত স্কুলে 4 বছর, মানে আমি হ্যান্ডেল করতে করতে বিশ্বাস করবে না আমার এখন ব্রেনে প্রবলেম হয়ে গেছে। মানে আমি হ্যাঁ, ডক্টর দেখাইছি, যে ওরা বলতেছে আপনার ব্রেনে প্রেসার বেশি যায়, আপনার অনেক ক্ষতি হচ্ছে। মানে এতই সেনসিটিভ, মানে কি বলবো, যোগ বিয়োগের অঙ্কের মতো তার সাথে কথা বলতে হয়, এত সেনসিটিভ। মানে আমরা দুজনেই খুব প্রেসারে থাকি ওকে নিয়ে। মানে সারাদিনই আমাকে সব বিষয় নিয়ে তাকে হ্যান্ডেল করতে হয়, আমাকে যুক্তি বের করতে হয়, আমি কি বলবো আমাকে আগে চিন্তা করতে হয়। অনেক সময় রাগ হয়ে যায়, একটু আগে একটু মারধর করেছি, প্রাইভেটে যাবে না সে, একটু মার দিয়েছিলাম, এখন খারাপ লাগতেছে কেন মার দিলাম, খুব মানে লাউডলি চিৎকার করে সে। মানে কথা হইলো প্রাইভেট 4টায়, আমি 4টায় একে যাবো কেন। তখন এটা নিয়ে হ্যান্ডেলিং করতে করতে বুঝাইতো যে আমি তো বোরখাটা পড়তে লেট হয়ে যাচ্ছে, তুমি একটু বসো, একটু লেট হলে কিছু হবে না, মানে এটা ওকে বোঝানো যায় না, বুঝাতে আমার অনেক কষ্ট হয়। তারপরে ধরেন পরীক্ষার রেজাল্ট একটু খারাপ হলো, ও নিজেই বুঝতে পারে যে আমার রেজাল্ট খারাপ হয়েছে, ও চাদর মুড়ি দিয়ে গায়ে কাঁথা দিয়ে একদম শুয়ে আছে। তখন আমরা বলি কি যে সবাই যে ভালো করবে এমনটা না, ভালো করলেও যে মিষ্টি খেতে হবে, খারাপ করলেও মিষ্টি খেতে হবে, আমরা সেই মিষ্টিও বাসায় আনি, ওকে নিয়ে রেস্টুরেন্টে যাই, চিকেন ফ্রাই খাই, মোটামুটি একটা সেলিব্রেশনই করি ওকে নিয়ে। মানে সাধারণত এরকম দেখা যায় না, কিন্তু ও এরকম বাচ্চা ওরে নিয়ে করতে হয়, দেখা যায় এটা করলে ও আর মানে বিষয়টা নিয়ে ইজি হয়ে যায়, যে আমার মা বাবা তো এটা নিয়ে বেশি খারাপ অবস্থায় যায় না, আমাকে ভালো করতে হবে। ও নিজেই মানে এত মানে প্রেশার নেয় মাথায় যে আমি কেন খারাপ করলাম, কিন্তু তার একটু পরে এই কথাটা মনে থাকে না, যে আমি তো খারাপ করেছি আমাকে পড়তে হবে, বুঝতে পারছেন, এটা হলো ওর সমস্যা। যখন খারাপ করতেছে ওই সময়টাই তার মনে থাকে, তারপরে যে আমাকে একটু লং টাইম পড়তে হবে বা এরকম না। কিন্তু আমি মনে করি কন্টিনিউয়াস এরকম কাউন্সিলিং করতে হবে ওকে। জি জি, অতিরিক্ত আমি মনে করি এরকম বাচ্চা যাদের আছে ওই মায়েদের মানে অতিরিক্ত ঠান্ডা হইতে হবে, ধৈর্যশীল হতে হবে। মানে ভালো করলেও যেমন আমরা মিষ্টি এনে খাওয়াই, সেলিব্রেট করি, সব ফ্রেন্ড সার্কেলে বলি, খারাপ হলেও সেটাও মানে প্রাউড ভাবে এভাবে সেলিব্রেট করতে হবে। আমি মনে করি আমি যেটা করি আমার বাচ্চাটার জন্য আর কি, যে ভালো হইলেও করতে হবে, খারাপ হইলেও করতে হবে। মানে খারাপরা কি মিষ্টি খাবে না, খারাপরা কি ভালো খাবার খেতে পারে না, বাইরে যেতে পারে না? কারণ এখনের বাচ্চারা এতই সেনসিটিভ স্যার, মানে আমাদের যুগের ওইটা তো চলে গেছে। মানে এমন আমাদের ভাবে দিন শেষ। জি জি, এমন ভাবে হ্যান্ডেলিং করতে হয়, ওরা মানে সবকিছু তো ফলো করে অনেক বেশি, যেটা কেন হলো ওইটা কেন হলো। তা আমি মনে করি মানে অন্য গার্ডিয়ানদের ওইভাবে করা উচিত, ধৈর্য সহকারে মায়েদের। আবার মায়ের দেওয়া উচিত না, কিন্তু আমরা সারাদিন পরিশ্রম করি, হুট করে রাগ উঠে যায় অনেক সময়, মায়ের ধরো করি, এরকম যে করি না, করি, কিন্তু এটা না করে উচিত। মানে আমাদের যেন আল্লাহ শক্তি দেয় যেন আমরা অনেক বেশি স্ট্রং হইতে পারি। এটা হচ্ছে কথা। আর
ইংলিশ স্যার অনেক ভালো পড়ায়, অনেক ভালো পড়ায়। কিন্তু আমার কথা হচ্ছে কি স্যার, আমি তো বলার সুযোগ পাই না অনেক সময়। এইচডব্লিউ টা যদি স্যার রেগুলার দেয় আমার বাচ্চাটার জন্য ভালো হবে, এটা আমার হুম। একটু রিকোয়েস্ট। কারণ আপনারা এইসব আপনাদের ক্লাস রিলেটেড মজারও। বিষয়গুলো আপনারা মানে পিটিএম এর জন্য অপেক্ষা করবেন, আমাকে আপনি হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন, আমাকে ডিরেক্টলি আপনাকে জানাবেন। দেখা যায় পিটিএম তো আমাদের মাসে একবার হয়, তো ওইটার জন্য জি অপেক্ষা জি করতে জি গেলে দেখা যায় কিছু বিষয় ইমপ্লিমেন্ট করতে আমাদের সময় লেগে জি যায়। জি তো এরকম বিষয় না, আপনি জি। আমাকে এনি টাইম জানাবেন, ঠিক আছে? হ্যাঁ, দিলে ভালো হয় কি স্যার, আমি একটা টিউটর রেখেছি আপনাদের পড়াগুলো শেখানোর জন্য। ওই যে পড়া দিলে আমি পড়া শিখবো, স্যার তো দিয়েছে, স্যার দেয় নাই পড়বো না, শেষ। এই কিন্তু স্যার অনেক সুন্দর বুঝায়, স্যারের বোঝানোটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি এপ্রিলে অ্যাডমিশন নিয়েছি তো, খুবই হুম, ভালো, প্রত্যেকটা টিচারই খুবই ভালো। জি। জি স্যার, দোয়া করবেন আমার জন্য, আমি যেন হ্যান্ডেলিং করতে পারি, আমাকে যেন হ্যাঁ, আল্লাহ সেই শক্তিটা দেয় আরো এখানে বেশি। এখানে যত জি বাবা জি মা আছে জি। সবাই আপনার জন্য দোয়া করবে। আমিন, জি আমার আমার থেকে জন্য বিশেষ দোয়া দোয়া করবেন। রইল। জি জি অবশ্যই। আর আমি যেন ক্যাডেটে দিয়েছি ওই সফলতায় যেতে পারি, আমার অনেক আশা ওকে নিয়ে। মানে জি, বিবারিয়াতে ইনশাআল্লাহ। ভালো কোনো কিছু নেই, আমি ক্যাডেটে দিয়েছি মূলত ভালো জায়গায় সে পড়ার জন্য, বিবারিয়াতে ভালো কিছু নেই, আমি এখানে রাখতে চাই না। মানে আপনাদের হুম। সহযোগিতা চাই, আমিও সহযোগিতা করব আপনাদের, যেন আপনার আমার সহযোগিতা ছেলেটা বেশি ভালো প্রয়োজন পজিশনে আমাদের যায়। আসলে। জি 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 অবশ্যই। জি, জি, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা লাস্ট একটা শুনে আমাদের ডিরেক্ট সেশন দিকে চলে যাব। স্যামসাং থেকে যিনি আছেন তিনি কি আমাদের বলবেন কিছু? আচ্ছা, যদি বলতে চান তাহলে পরবর্তী আবার হ্যান্ড রেজ করবেন। আচ্ছা, এখন চলে যাচ্ছে আমাদের মূল কিছু সেশনে, সেটা হচ্ছে আমি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব, এন্ড সেটা নিয়ে পরবর্তীতে আমি আপনাদের থেকে কিছু কোশ্চেন আস্ক করব। আপনারা যদি বিষয়গুলো ভালো করে দেখেন তাহলে আমি আশা করছি আপনারা বিষয়গুলো খুব সহজে অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, প্রথমে আমরা আসলে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিশুদের আবেগ নিয়ন্ত্রণ শেখানো, মানে আপনার বাচ্চার ইমোশন, হাউ টু হেল্প চিলড্রেন ম্যানেজ দেয়ার ইমোশনস। কারণ যখন বাচ্চা যখন ছোট অবস্থায় থাকে, আসলে চাইল্ড ডেভেলপমেন্টের একটা এজে থাকে, তখনই কিন্তু আমাদেরকে ওদের এই যে আবেগ নিয়ন্ত্রণের যে বিষয়গুলোকে আছে এগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে ডেফিনেটলি। এক্ষেত্রে অবশ্যই আমাদের মূল বক্তব্য যেটা থাকবে সেটা হচ্ছে যে শিশুরা আসলে ছোটবেলা থেকে কিন্তু তাদের আবেগগুলো বুঝতে পারে, শিখতে পারে, প্রকাশ করতে জানে। তো এই সময়টাই কিন্তু হচ্ছে আসলে অ্যাকচুয়াল টাইম যখন আমরা ওদেরকে আমাদের এই যে ইমোশন যে বিষয়টা আছে এটাও আমরা শেখাতে পারবো এবং বুঝাতে পারবো। আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখতে পাচ্ছি স্ক্রিন স্যার। স্ক্রিনে এখন এই মুহূর্তে কি দেখাচ্ছে যদি কেউ একজন একটু পড়ে শোনান। শিশুদের আবেগ নিয়ন্ত্রণ শেখানো, আচ্ছা, মূল এখন বার্তা হচ্ছে শিশুরা ছোটবেলায় তাদের আবেগ বুঝতে ও প্রকাশ করতে শেখে, এটা শেখার মতোই একটি দক্ষতা। আচ্ছা, জি, ধন্যবাদ। আমরা এখন এইভাবে একটু কাজ করতে পারবো যে অ্যাজ এ গার্ডিয়ান হিসেবে আমি আপনি এখানে কি করতে পারি। হ্যাঁ, তো সবার আগে মানে এমতো অবস্থায় আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ওকে জিজ্ঞেস করব যে আসলে তুমি কেমন অনুভব করছো, আমরা ওর থেকে ওর ইমোশন গুলো নিব, যে ও এখন কেমন অনুভব করছে। সেটা আমরা যখন ও অনেক আনন্দে থাকে সে তখন জিজ্ঞেস করতে পারি, যখন একটু রাগান্বিত অবস্থা থাকে আমরা চাইলে তখনও কিন্তু এটা জিজ্ঞেস করতে পারি। তো সবার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ওর ইমোশনটাকে বোঝার চেষ্টা করব। তো এটা আমরা বিভিন্ন ভাবে করতে পারি। আপনি আপনার বাচ্চার সাথে যেহেতু ছোটবেলা থেকে ডিল করছেন, আপনি জানেন যে ওর থেকে কিভাবে ওর অনুভূতিগুলো আপনি জানতে পারবেন। যদি ধরেন যে ও কখনো রেগে যায়, উক্ত আমরা যেই এই রেগে যাওয়া অবস্থায় তখন আমরা ওকে কিভাবে ডিল করব। তো তখন আমাদের মূল কাজে থাকবে হচ্ছে ওকে একটু শান্ত করানো, কারণ মানুষ যখন রাগান্বিত অবস্থায় থাকে তখন তার লজিক্যাল ব্রেনটা কম কাজ করে। তখন ও রাগান্বিত অবস্থায় থাকলে আপনাকে যাই বোঝাতে চান না কি জন্য ও কিন্তু সেটা বুঝবে না ডেফিনেটলি। সো রেগে গেলে আপনার মূল কাজ হচ্ছে সবার আগে ওকে একটু শান্ত করবেন। আপনি চাইলে ওকে এক গ্লাস পানি দিবেন, বলবেন যে তুমি একটু পানি খাও, তুমি একটু ডিপ ব্রেথ নাও। আপনার মেন কাজই হচ্ছে ওকে আগে সান্ত্বনা দেওয়া, দেন ওর ইমোশন গুলো বোঝা যে ও আসলে এখন কেমন অনুভব করছে। অতঃপর আপনার কাজ হচ্ছে ও যে ইমোশনটা আপনাকে বলছে সেটাকে অবশ্যই গুরুত্ব দেওয়া, এন্ড সেটাকে একদমই ছোট করে দেখা যাবে না। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা ট্যাগলাইন বলতে চাই। তো এই বিষয়টাকে আমরা এমন ভাবে মনে রাখবো যে ইমোশনস ফার্স্ট, সলিউশনস লেটার। মানে আমরা আগে
বাচ্চার ইমোশন বুঝবো, তারপরে আমরা কোনো তাকে সমাধান দেব। এমন যাতে না হয় যে ও রাগান্বিত অবস্থায় আছে বা ও মন খারাপ অবস্থায় আছে, দেন আমি ওটা ঠান্ডা না করে বললাম যে না তোমার এটা করা উচিত হয় না, তোমার এটা করা উচিত ছিল, এইভাবে না করে এইভাবে করলে বিষয়গুলো ভালো হতো, তখন কিন্তু ও এটা নিতে পারবে না। তো আপনার মেন কাজ হচ্ছে আগে ওকে শান্ত করানো, মানে আপনার আগে ওর ইমোশনটাকে গুরুত্ব দিতে হবে। যখন সে আসলে বোঝার মতো পরিস্থিতিতে আসবে, তখন আপনার ওকে সলিউশন দিতে হবে। তো এই বিষয়টা আমরা প্র্যাকটিস করব যে যখন আমাদের বাচ্চা কোনো ইমোশন স্টেটে থাকবে, সেটা হ্যাপি হইতে পারে, স্যাড হইতে পারে, অ্যাংরি হইতে পারে, আপনার মেন কাজ হচ্ছে সেই ইমোশনটাকে বোঝা, সেটাকে গুরুত্ব দেওয়া, এবং অতঃপর যখন শান্ত হবে বাচ্চাটা তখন তোকে কোনো সলিউশন দেওয়া। সো এই জন্য আমরা এটাকে এমন ভাবে বলতে পারি যে ইমোশনস ফার্স্ট, সলিউশন লেটার। আচ্ছা, এটা কি আপনারা বুঝতে পেরেছেন আমি আসলে কি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তো এর পরবর্তীতে আপনারা কি দেখতে পাচ্ছেন আমাকে একটু জানাবেন। হচ্ছে শিশু আত্মবিশ্বাস গড়ে তোলে। মূল আচ্ছা, বার্তা হচ্ছে আত্মবিশ্বাস জন্মার অভিজ্ঞতা, উৎসাহ এবং বিশ্বাসের মাধ্যমে। জি জি জি। আত্মবিশ্বাস জন্মায়। জি। হ্যাঁ হ্যাঁ। তো আমরা পরবর্তী পয়েন্টে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি, হাউ টু বিল্ড চাইল্ড সেলফ কনফিডেন্স। এই সেলফ কনফিডেন্সটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ। আপনার বাচ্চার সেলফ কনফিডেন্স যদি অনেক বেশি ডেভেলপ না থাকে, তখন তাহলে কিন্তু ও সবগুলো বিষয়তেই কিন্তু কি করবে, দ্বিধাবোধ করবে। ও কিছু বলতে চাচ্ছে বাট সেটাও বলতে পারবে না, বিকজ ল্যাক অফ সেলফ কনফিডেন্স। তো এই জন্য শিশুর আত্মবিকাশ বিকাশ গড়ে তোলার জন্য আমাকে আপনাকে অনেক বেশি কাজ করতে হবে। এন্ড এই আত্মবিশ্বাস মূলত জন্মায় কিভাবে? আত্মবিশ্বাসগুলো জন্মায় মূলত অভিজ্ঞতার মাধ্যমে, উৎসাহ বা মোটিভেশনের মাধ্যমে এবং বিশ্বাসের মাধ্যমে। আপনি যখনই আপনি যখনই ওর সাথে বেটার কিছু করবেন, তখন এই যে অভিজ্ঞতাটা ও পেল, এই অভিজ্ঞতার উপর ভিত্তি করেই কিন্তু এরকম একটা মেমরি ওর মাথায় রেখে দিবে যে আমি যখন এই কাজটা করেছিলাম সেটার জন্য আমি আমার বাবা মা থেকে প্রশংসা পেয়েছি, একটা অভিজ্ঞতা ও পেল। তখন ওর যে ব্রেইন, ওই ব্রেইন দিয়ে সাবকনসিয়াসলি এই বিষয়টা সেট হয়ে যাবে যে আমি ভালো কাজ করলে আমি কি পাবো, আমি প্রশংসা পাবো, আমি রিওয়ার্ড পাবো। মানে ওর তখন ভালো কাজের প্রতি ওর সেলফ কনফিডেন্সটা বিল্ড হবে। তাই এই জন্য আপনাকে ওর আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য আপনাকে ওকে এমন অভিজ্ঞতার মাধ্যমে নিয়ে যেতে হবে, এমন অভিজ্ঞতার প্লট আপনাকে তৈরি করে দিতে হবে, এন্ড ডেফিনেটলি মোটিভেশন দিতে হবে বা উৎসাহ করতে হবে, যে আপনি আপনার বাচ্চাকে বোঝাবেন যে তুমি এইভাবে চেষ্টা করো, এইভাবে চেষ্টা করলে তুমি বেটার কিছু তো করতে পারবে, বা আপনি এরকম কোনো স্টোরির মাধ্যমে তাকে বোঝাতে পারেন। তো আমাদের কাজ হচ্ছে ওকে সবসময় উৎসাহ দেওয়া কোনো কাজের প্রতি। যখন ওই কাজটা ও করতে পারবে, তখন ডেফিনেটলি ওই কাজের জন্য ওকে কি করা, মানে প্রেইজ করা, মানে তাকে ধরেন আপনি উপহার দিতে পারেন, প্রশংসা করতে পারেন, তখন এটা অভিজ্ঞতা হয়ে যাবে। এইভাবে কিন্তু ওর মধ্যে একটা বিশ্বাসও জন্মাবে যে না, আমি এই বিষয়গুলো এইভাবে করলে আমি এটার জন্য কি পাই, প্রশংসা পাই। তখন ওর উক্ত বিষয়ে কাজ করার জন্য কনফিডেন্স আরো অনেক বেশি হাই হয়ে যাবে। তো এই ক্ষেত্রে অ্যাজ এ গার্ডিয়ান হিসেবে আমি আপনি কি করতে পারি, আমি আপনি যেটা করব সেটা হচ্ছে ওর ছোট ছোট যে সফলতাগুলা আছে সেগুলোর জন্য প্রশংসা করব। ও একটা হোমওয়ার্ক করেছে, আপনি সেটার জন্য প্রশংসা করেন, তো বাবা তুমি তো খুব ভালো করেছো, আমি জানতাম তুমি পারবে, তোমার হোমওয়ার্কে কোনো ভুল হয় না, আমি সত্যি খুবই তোমার প্রতি গর্বিত। তো যখনই আপনি প্রশংসা করবেন, তখন ওর মাথায় বিষয়টা এভাবে সেট হয়ে যাবে যে হ্যাঁ আমি তো এই কাজ করলে প্রশংসা পাই, তার মানে আমাকে এই কাজটা করতে হবে। তো এটা কিন্তু অটোমেটিক্যালি ওর ব্রেনের মধ্যে সেভ হয়ে যাবে সেলফ কনফিডেন্স। তো এই জন্য অবশ্যই আপনার বাচ্চা যখনই কোনো ভালো কাজ করবে, আপনার মূল দায়িত্ব হচ্ছে ওই কাজের জন্য ওকে প্রশংসা করা। আপনি যদি ওই যে কাজটা আপনি চান যে আপনার বাচ্চা বেশি বেশি করবে, আপনাকে ওই কাজের জন্য ওকে প্রশংসা করতে হবে। এটাই হচ্ছে আমাদের ব্রেন অ্যাবজর্ব করে নেয় যে আমি যেটার জন্য প্রশংসা পাবো আমি সেটাই বেশি করে করবো। তাই এই জন্য অবশ্যই ছোট ছোট বিষয়ের জন্য আপনাকে প্রশংসা করবেন। যেই বিষয়টা আপনি ওকে দিয়ে করাতে চান সেটার জন্য আপনাকে মোটিভেট করবেন যে হ্যাঁ তুমি হোমওয়ার্কটা করতে পারবে, আমি জানি, আমার হেল্প প্রয়োজন নেই, তুমি নিজে নিজেই পারবা। আপনি মোটিভেশন দিবেন ওর ছোট ছোট কাজের জন্য। দেন আপনি ওকে কিছু লক্ষ্য দিন, তারপরে সেগুলো প্রশংসা করেন। যেমন আপনি ওকে বলতে পারেন যে আচ্ছা যেহেতু তুমি সবজি খাও না, তো আমরা এই এক সপ্তাহ আমরা একটা লক্ষ্য নেই বা টার্গেট নেই, তুমি যদি প্রতিদিন সবজি খাও তাহলে আমি তোমাকে কি করবো, আমি তোমাকে একটা উপহার দেবো। এন্ড ও যদি সত্যি সেটা করতে পারে আপনি তাকে ওকে প্রশংসা করবেন। এইভাবে ছোট ছোট লক্ষ্য দেওয়ার মাধ্যমে এবং সেই লক্ষ্যগুলোর প্রশংসা করার মাধ্যমে আস্তে আস্তে আপনার বাচ্চার মধ্যে যেই হ্যাবিট বা যে অভ্যাসটা আপনি গড়ে তুলতে চান সেটা কিন্তু ওর মধ্যে বিল্ড করবে। সো আপনি লং টাইমের আশা না করে আপনি
অল্প সময়ের জন্য, 2 দিনের জন্য, 1 দিনের জন্য, 3 দিনের জন্য, 1 সপ্তাহের জন্য আপনি কোনো একটা অভ্যাস গড়ে তোলার জন্য ওকে লক্ষ্য দিন এবং সেগুলোর জন্য আপনি তাকে প্রশংসা করেন। দেন আরো একটা বিষয় আমরা করে থাকি আমাদের বাঙালি কালচারে, আসলে এটা খুবই কমন, সেটা হচ্ছে তুলনা করি। যেমন আপনি বলেন যে আমার বোনের ছেলে তো ফার্স্ট হয়েছে, তুমি কেন থার্ড হলে, আমার তো এটা একদমই ভালো লাগে না, এখন আমি কিভাবে মুখ দেখাবো, আমি কি নানির বাসায় যেতে পারবো? তো এভাবে করে আপনি ওর মাথায় কি ঢেলে দিলেন, একটা নেগেটিভ একটা বিষ ঢেলে দিলেন। তো এভাবে দেখা যাবে পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে ওর কাজিনের প্রতি কিন্তু ওর এটা এমন তৈরি হবে যে আপনি তুলনা করছেন, তাই জন্য তুলনা করবে না। তাহলে আপনি কিভাবে কি করবেন, এই তুলনাটাকে আপনি নেগেটিভলি না করে পজিটিভলি করবেন। যে দেখো তোমার কাজিন তো ফার্স্ট হয়েছে, বাট তুমিও যদি ফার্স্ট হতে তাহলে কিন্তু আমার অনেক ভালো লাগতো, আমি তোমার প্রতি আরো বেশি সন্তুষ্ট হতে পারতাম, আমি সবার সামনে তোমাকে নিয়ে বড় বড় কথা বলতে পারতাম। তো আপনি তুলনা করবেন না, তুলনা করলে ও নিজেকে ছোট মনে করবে। এজন্য আপনাকে যার জন্য আপনি মানে যাকে নিয়ে আপনি তুলনা করতে চান তাকে নিয়ে আপনি মোটিভেশন দেবেন যে তোমার আসলে ওর মতো এরকম করা উচিত, তাহলে তোমাকে আরো বেস্ট লাগবে, তুমি আরো বেটার হইতে পারবা। তো আপনি কখনোই কোনো বাচ্চাকে তুলনা করবেন না, কারণ এখন যদি আপনি ওকে তুলনা করা শিখে যান তাহলে ওর মাইন্ডসেটে যদি এটা একবার সেট হয়ে যায় যে আমার বাবা মা তো আমাকে তুলনা করে, তাহলে কিন্তু ও যখন বড় হবে তখনও কিন্তু ওর মধ্যে এই সেম মাইন্ডসেটটা থাকবে যে আমাকে তুলনা করা হয়, তখন ও নিজের সেলফ কনফিডেন্সটা ডাউন হয়ে যাবে। তাই এই জন্য আপনি এই যে চাইল্ড ডেভেলপমেন্ট যে ওদের এজ থাকে ক্লাস 3 4 5-এ পড়ছে, তখন ওরা শিখছে। তো তখন আপনার কাজ হচ্ছে তুলনা না করে ওকে মোটিভেশন দেওয়া। আপনি যে বাচ্চার সাথে ওকে তুলনা করতে চান সেই বাচ্চার জন্য কিভাবে মোটিভেশন করলে ও সেটাকে অ্যাডাপ্ট করতে পারবে, আপনাকে একটু হোমওয়ার্ক করতে হবে। সো আমরা তুলনা করব না একদমই, তুলনার পরিবর্তে আমরা ওকে মোটিভেশন দেব। দেন যদি ভুল করে তাহলে কি করব? ভুল করলে আমরা ওদেরকে বকাশোনা করব না, কারণ ভুল করতে করতে কিন্তু শিখবে। একটা বাচ্চা যখন ভুল করবে তখনই ও শিখতে পারবে যে আমি এই বিষয়টা ভুল করেছিলাম, আমাকে এটা এইভাবে শিখতে হবে। বাট এখানে আপনাকে গাইড করতে হবে। সো ভুল করলে আপনার ওকে বুঝাইতে হবে যে হ্যাঁ তুমি তো এটা ভুল করেছো, তোমার এটা এইভাবে করা ঠিক হয় না, আমাদেরকে এটা সঠিকভাবে করতে হবে। তো এইভাবে আপনি ওর ব্যবহারগুলোকে আপনি উৎসাহ করে আপনি সংশোধনের মাধ্যমে এটাকে আপনি ওকে শেখাতে পারেন। তো আপনি ডিরেক্টলি আমরা ওকে এলিগেশন দিব না যে না তুমি এটা ভুল করেছো, এটার জন্য আমরা ওকে শাসন করবো না, আমরা ওকে বোঝাবো যে হ্যাঁ তুমি ভুল করেছো, কোনো সমস্যা নেই, বাট পরবর্তী সময়গুলোতে আমরা এই ভুল থেকে শিক্ষা নিয়ে আরো ভালো কিছু করবো। তো এই বিষয়টাকে আমরা মনে রাখতে এই লাইনের মাধ্যমে, ইওর বিলিভ ইন ইওর চাইল্ড বিকাম দেয়ার বিলিভ ইন দেমসেলফ। তার মানে কি দেখেন, আপনি আপনার বাচ্চার মধ্যে যে বিশ্বাসটা আপনি গড়ে তুলবেন সেটাই কিন্তু আপনি ওদের মধ্যে দেখতে পাবেন। তাই এই জন্য আমাদের যেটা কাজ করতে হবে যে ওদেরকে আমাদের অবশ্যই মোটিভেশন দিতে হবে, তুলনা করা যাবে না। ছোট ছোট বিষয়ের জন্য আমাদের কি করতে হবে, ওদেরকে প্রশংসা করতে হবে ডেফিনেটলি। আচ্ছা, তৃতীয় বিষয়টা কি আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, তো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভয় বা লজ্জা দূর করতে সাহায্য করা। এখন আমাদের অনেকের বাচ্চারা আছে, ওরা অনেক বেশি এক্সট্রোভার্ট, ওরা যে কোনো জায়গায় কথা বলতে পারে, যে কোনো জায়গায় দাঁড়িয়ে যে কোনো কিছু বলতে পারে, আপনার সাথে খোলামেলা ভাবে কথা বলতে পারে, বাবার সাথে, মায়ের সাথে, ভাই বোনের সাথে, বাট সবাই কিন্তু এমন পারে না। এইটা কিন্তু মূলত বাচ্চাদের মধ্যে কাজ করে ভয় বা লজ্জার কারণে। তারা ভাবে যে আমি কি আসলে এটা করব, আমি কি আমার আম্মুকে এভাবে জড়িয়ে ধরবো, আমি কি আমার বাবাকে এভাবে জড়িয়ে ধরবো, তারা কি না কি ভাবে। তো এই যে লজ্জা বা ভয়টা, এটার কারণে কিন্তু আপনার বাচ্চা দিন দিন দেখবেন যে আরো ইন্ট্রোভার্ট হয়ে যাচ্ছে। তাই অ্যাজ এ প্যারেন্টস হিসেবে আপনি হচ্ছেন আপনার বাচ্চার একদম নিকটস্থ ব্যক্তি বা পার্সন। তো আপনাকে কি করতে হবে যে ওর ভয় বা লজ্জাটা দূর করতে হবে, যাতে করে ও ওর যে কোনো বিষয়ে আপনার সাথে আলোচনা করতে পারে নির্দ্বিধায়, কোনো ভয় ছাড়া, কোনো লজ্জা ছাড়া। তো এই জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে আপনাকে সেই প্লটটা তৈরি করে দিতে হবে, যাতে করে আপনার বাচ্চা কোনো ভয় বা লজ্জা না করে আপনার সাথে যে কোনো কিছু কথা বলার জন্য বা শেয়ার করার জন্য। কারণ দেখা হচ্ছে কি এই যে ভয় বা লজ্জা করার যে বিষয়টা, এটা কিন্তু বাচ্চাদের মধ্যে স্বাভাবিকভাবেই কিন্তু গড়ে ওঠে শুরু থেকেই। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, সহানুভূতি প্রদান করতে হবে এবং ওদেরকে আরো কি করতে হবে, হেল্প করতে হবে, যাতে করে ওরা এই বিষয়টা থেকে কি নিজেদেরকে একটু উত্তোলন করতে পারে। তো এই জন্য আমরা ডেফিনেটলি কি করব, ওদেরকে হেল্প করব টু ওভারকাম ফিয়ার এন্ড শাইনেস। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে ওদেরকে আমরা সময় দিব, আমরা ওর থেকে শুনবো যে ওর ভয়ের কারণটা কি। ও সবার সামনে কথা বলতে চাচ্ছে না, আমরা ওর থেকে একাকি জিজ্ঞেস করবো যে তুমি আসলে সবার সামনে কিভাবে, কি জন্য কথা বলতে চাও না, তোমার কি অন্য কোনো অনুভব হয়, বা তোমার কি ভয় করে বা লজ্জা হয়। তো এটা আমরা ওর থেকে খুবই পোলাইটলি শোনার চেষ্টা করব যে ও যে কথা বলতে চাচ্ছে না এটা কারণটা কি, এটা আমরা ওর থেকে শুনবো। তো এই জন্য আপনাকে কিন্তু ওকে ফোর্স করা যাবে না, আপনার ওর থেকে কি খুব সুন্দরভাবে পোলাইটলি শুনতে হবে যে ও আসলে ভয় পাচ্ছে কি জন্য, আপনাকে কারণটা জানতে হবে।
যখন আপনি কারণটা জানবেন, আপনি উক্ত কারণের ওপর কাজ করবেন, তাহলে ওর ভয়কে দূর করা কিন্তু খুবই সিম্পল। এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা ছোট এক্সাম্পল ইউজ করতে পারি, সেটা হচ্ছে সাহসী চরিত্রের গল্প বলে কিন্তু আমরা ওদেরকে উৎসাহ করতে পারি এই ভয় থেকে দূর করার জন্য। একটা আপা তখন বলছিল যে উনি মানে যে ঐতিহাসিক যে চরিত্রগুলো আছে তাদের কথা বলে তার বাচ্চাকে মোটিভেট করে যে হ্যাঁ ও তো ওই রাজাটা তো 7বার ফেল করেছে, বাট অষ্টমবারের সময় গিয়ে কিন্তু উনি ঠিকই সাফল্য অর্জন করেছে। তো তোমাকেও চেষ্টা করা উচিত। গল্প হচ্ছে আসলে খুবই একটা ভালো টুইস্ট, যে গল্পের মাধ্যমে আপনি যখন আপনার বাচ্চাকে কিছু বলবেন তখন এই বিষয়টা ও খুব সহজে কি করতে পারবে, অ্যাবজর্ব করতে পারবে, কারণ গল্পটা আমাদের মাথায় বেশি রয়ে যায়। তো এই জন্য আপনি ওর লজ্জা বা ভয় দূর করার জন্য আপনি যেই চরিত্রটা ওর মধ্যে বিল্ড আপ করতে চান ওই রিলেটেড কোনো গল্প ওকে শোনাতে পারেন। আপনার নিজের ছোটবেলার গল্প আপনি শোনাতে পারেন, যে আপনি কিভাবে স্কুলে থাকতে সব টিচারদের সাথে মন খুলে কথা বলতেন, আপনি কিভাবে টিচারদেরকে সাহায্য করতেন, টিচাররা কি জন্য কিভাবে আপনাকে অনেক হেল্প করতো, আপনাকে অনেক ভালোবাসতো। তো এরকম যখন এক্সাম্পল ও গল্পগুলো আপনি বলবেন তখন আস্তে আস্তে এই ভয়গুলো ওর কাটা শুরু করবে। বাট আপনি যদি ওকে সময় না দেন, আর আপনি যদি নাই বের করতে পারেন যে ও কিসের জন্য ভয় করছে, কিসের জন্য লজ্জা বোধ করছে, তাহলে কিন্তু এটা কিন্তু কখনো একা একা ঠিক করতে পারবে না। দে নিড গাইডেন্স, কারণ ওরা এখনো কিন্তু একটা চাইল্ড ডেভেলপমেন্ট এজে আছে। ওরা যত বড় হবে আস্তে আস্তে ওদের মধ্যে এই অভ্যাসগুলো ডেভেলপ হতে থাকবে। তাই এখনই হচ্ছে উপযুক্ত সময় যে আপনাকে আপনার বাচ্চাকে সময় দিতে হবে, তার ভয়ের কারণ লজ্জার কারণ জানতে হবে এবং সেই কারণের উপর আপনাকে কাজ করতে হবে, কারণ আপনিই হচ্ছে ওর ফার্স্ট পার্সন। দেন ওকে আপনি এক্ষেত্রে কি করতে পারেন, ওকে আপনি ছোট ছোট সামাজিক যে প্রোগ্রামগুলো আছে সেখানে নিয়ে যাবেন, অংশগ্রহণ করাবেন। ও যত বাজে পারফর্ম করুক, বাট স্টিল আপনার কাজ হচ্ছে ওকে কি করা, এইসব ছোটখাটো অনুষ্ঠানগুলোতে ওকে অংশগ্রহণ করানো। স্কুলে কালচারাল ইভেন্ট হয়ে থাকে, বা আপনি ওকে এক্সট্রা এক্সট্রা কারিকুলার কোনো অ্যাক্টিভিটি দিতে পারেন, চিত্রাঙ্কনে, বা যদি আপনি পছন্দ করেন তাহলে আপনি ওকে গানের ক্লাসে দিতে পারছেন, বা অন্যান্য কোনো ক্লাসে দিতে পারছেন যেখানে ও বাকি বাচ্চাদের সাথেও শিখবে। তো এটা আপনার কারিকুলামের বাইরে, অনেকেই এটা করে থাকেন। এটা ওদের মধ্যে কিন্তু এই ভয় ভীতিগুলো দূর করতে সাহায্য করে। যখনই আস্তে আস্তে ছোটখাটো এরকম সামাজিক কালচারের মধ্যে ও মিশতে থাকে তখন বাকিদের থেকেও কিন্তু ও শিক্ষা গ্রহণ করে। সেই জন্য যদি আপনি ওকে ইন্ট্রোভার্ট করতে না চান তাহলে অবশ্যই আপনি ওকে এরকম ভালো কোনো সামাজিক জায়গায় ওকে মেশার সুযোগ করে দেবেন, আপনি নিজেও পার্টিসিপেট করবেন। দেন অবশ্যই সাহস দেখানোর পরে ইতিবাচক আপনি ওকে প্রতিক্রিয়া দেবেন। ধরেন যে ও একটু ইন্ট্রোভার্ট, ও টিচারদের সাথে কথা বলতে চায় না, আজকে আপনি ওকে খুব ভালো করে বোঝাবেন যে তুমি আজকে যেভাবেই হোক তোমার বাংলা মিসের সাথে কথা বলবে, and তুমি যদি বাংলা মিসের সাথে কথা বলো তাহলে আমি তোমাকে একটা চকলেট কিনে দিব। তো এইভাবে যখন ও কোনো একটা রিওয়ার্ডের দরুন ও চেষ্টা করে সাহস দেখিয়ে ও ওই কাজটা করবে, যেটা ও ভয় পেতো, যেটা করতে ও ইতস্ত বোধ করতো, লজ্জা পেতো, ওটার জন্য আপনি ওকে কি করবেন, পজিটিভলি প্রশংসা করবেন, প্রয়োজন হলে রিওয়ার্ড দিবেন। তখন ওর মধ্যে মাইন্ডসেটটা হয়ে যাবে যে না, আমি তো এটা করেছিলাম and আমাকে কেউ বকেনি বা আমাকে কিছু করেনি, তার মানে ভয় পাওয়ার কিছু নেই, আমি এটা করতে পারি। তো এইভাবে আপনার বাচ্চাকে সময় দিতে হবে তার ভয় এবং লজ্জাগুলো দূর করার জন্য। এবং এই ক্ষেত্রে আপনি একটা বিষয় অবশ্যই মনে রাখতে পারেন, ভেরি শর্ট, সেটা হচ্ছে ডোন্ট পুশ, জাস্ট প্রিপেয়ার। মানে আপনি আপনার বাচ্চাকে জাস্ট ঠেলে দিবেন না যে না তোমাকে কথা বলতেই হবে, তোমাকে স্টেজে দেওয়া সবার সামনে গান গাইতেই হবে, জোরে ঠেলে দেওয়া যাবে না। আপনি ওকে আস্তে আস্তে করে সুযোগ দেন ওকে নিজেকে ডেভেলপ করার জন্য। তাই আমরা ওকে পুশ করব না, আমরা ওকে জাস্ট প্রিপেয়ার করব, আমরা আস্তে আস্তে ওকে সুযোগ করে দিব, ওকে প্রস্তুতি গ্রহণ করার সুযোগ করে দেবো, আমি নিজেও ওর সাথে পার্টিসিপেট করব। তো এই জন্য আমরা এটা মনে রাখবো যে ডোন্ট পুশ, জাস্ট প্রিপেয়ার। আমরা ওকে কোনো কিছুতে ঠেলে দিব না, আমরা নিজে ওটা ওর মধ্যে ডেভেলপ করার জন্য আমরা ওকে সেটা সুযোগ দিব। আচ্ছা, তো আমরা এই বিষয়টা তো আমরা বুঝতে পেরেছি নাকি? তো আমরা ইতিমধ্যে তিনটা বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করলাম। একটা হচ্ছে কিভাবে আমরা শিশুদের আবেগ নিয়ন্ত্রণ করব, তারপরে হচ্ছে আমরা কিভাবে ওর মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলবো, তারপরে হচ্ছে ওদের যে ভয় বা লজ্জাটা আছে সেটা আমরা কিভাবে দূর করব। সো এই বিষয়গুলো যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমি আপনাদের থেকে বেশি না, জাস্ট 5টা প্রশ্ন করব, এন্ড আই গেস যারা যারা খুবই মনোযোগ দিয়ে শুনেছেন সবাই অ্যান্সার করতে পারবেন। আপনারা কি প্রস্তুত? জি স্যার। শিওর পারবেন তো? সিম্পল, জাস্ট 5টা প্রশ্ন। ট্রাই করব। এন্ড আমরা এতক্ষণে যা শিখেছি তার উপর ভিত্তি করে আমরা জিজ্ঞেস করবো, খুবই সিম্পল প্রশ্ন। এন্ড যারা যারা পারবেন অবশ্যই তাদেরকে আমি আজকের মানে একদম সচেতন গার্ডিয়ান হিসেবে ডিক্লেয়ার করব। তো আমি আপনাদের সাথে জাস্ট 5টা প্রশ্ন শেয়ার করতেছি। আমি এখানে একটা প্রশ্ন দেখাবো এবং ওই প্রশ্নের জন্য কিছু অ্যান্সার থাকবে, আপনারা ওই অ্যান্সারের জন্য সঠিক অ্যান্সার আপনারা বলতে পারেন অপশন এ, অপশন বি, অপশন সি অথবা অপশন ডি। সবার বলা শেষ হয়ে যাওয়ার পরে তারপর আমরা বলবো যে রাইট অ্যান্সারটা কি। আচ্ছা, আপনারা আপনারা কি প্রশ্নটা দেখতে পাচ্ছেন? না, এখনো না, দেখতে দেখতে পাচ্ছি না। পাচ্ছি না।
এখনো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, শিশুর আবেগ প্রশ্নটা আমি পড়ে শুনে আপনারা এটা শুনেন, তারপরে আপনার জাস্ট অপশনটা বলবেন, অ্যান্সার বলতে হবে না। সেটা হচ্ছে শিশুর আবেগ নিয়ন্ত্রণ শেখানোর ক্ষেত্রে অভিভাবকের প্রথম করণীয় কি। একটু আগে আমরা আলোচনা করেছি যে আমরা শিশুদের মধ্যে যে আবেগটা ডেভেলপ করতে চাই, সেটা ডেভেলপ করার জন্য অ্যাজ এ তার গার্ডিয়ান আমার কি প্রথম কাজটা তার কি। আবেগ বোঝার নাম্বার চেষ্টা তার করা। তার আবেগ আচ্ছা বোঝার চেষ্টা আচ্ছা আমি করা, শেষ তার করি। আবেগ বোঝার চেষ্টা করা। নাম্বার আচ্ছা সি। সি। আচ্ছা সবাই অনেক পার্টিসিপেট করছেন। আচ্ছা আমি একটু বলি, অপশন এ শাস্তি দেওয়া, অপশন বি তাকে অবহেলা করা, অপশন সি তার আবেগ বোঝার চেষ্টা করা, এন্ড অপশন ডি তাকে একা রেখে দেওয়া। বলেন অপশন অপশন কোনটা সি, হবে? তার আবেগ বোঝার চেষ্টা করা। অপশন সি তার আবেগ বোঝার চেষ্টা করা। জি জি, আচ্ছা তাকে কেউ আবেগ কেউ বোঝার আছেন চেষ্টা যে করি। ভিন্ন ভিন্ন কোনো অ্যান্সার বলবেন? না না। আচ্ছা সবাই সবাই হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সি। আচ্ছা ভেরি গুড, রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, তার আবেগ বোঝার চেষ্টা করা। বাহ, আপনারা খুব মনোযোগী ছিলেন। আচ্ছা পরবর্তী প্রশ্ন, আমি যখন শেষ করব তখন কাইন্ডলি একটু অ্যান্সার বলবেন, হ্যাঁ? আচ্ছা সবাই একটু মিউট থাকি প্লিজ, সবাই একটু মিউট থাকি কাইন্ডলি। আচ্ছা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন হচ্ছে ইমোশনস ফার্স্ট সলিউশন লেটার। এই কথাটির মূল বার্তা কি? অপশন এ আগে সমাধান পরে আবেগ বোঝা, অপশন বি সন্তানের অনুভূতি অপ্রয়োজনীয়, অপশন সি সন্তানের আগে সমস্যার সমাধান খোঁজা উচিত, অপশন ডি সন্তানের অনুভবকে আগে গুরুত্ব দেওয়া উচিত। অ্যান্সার ডি, সন্তানের অনুভবকে আগে গুরুত্ব দেওয়া উচিত। অপশন একজন বলছে দেখি আমরা বাকিরা হচ্ছে অপশন ডি বলবো, নট লাইক দ্যাট। আপনার কাছে যেটা মনে হয় সেটা বলবেন। সন্তানের আগে সমস্যার সমাধান খোঁজা সি উচিত, সি, মানে সন্তানের আগে সমস্যার সমাধান খোঁজা উচিত। এটা আমরা আলোচনা করেছি। জি জি, সমস্যা পেলেই সমাধান পাবো, সমস্যা খুঁজে পেলেই সমাধান বের করতে পারবো। আচ্ছা তাহলে কি আমরা এরকম দেখছি যে কেউ কেউ আমরা অপশন ডি বলছি আর কেউ কেউ অপশন অপশন সি। সি বলছি, তাই না? জি 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 জি, জি, আমি ডি অপশন ডি অপশন সি। ডি আমি ডি অপশন সি। সন্তানের আচ্ছা অনুভবকে আগে গুরুত্ব অপশন দেওয়া উচিত। দুটো পাওয়া গেছে, অপশন ডি, অপশন মানে অপশন সি, অপশন ডি। সি, অপশন সি। আচ্ছা কেউ কেউ বলছে অপশন সি, কেউ কেউ বলছে অপশন ডি। না এটা ভালো লাগলো, একটু ব্যতিক্রম অ্যান্সার পাওয়া গেছে। আচ্ছা অপশন এটা ডি। আমরা আচ্ছা এটা আমরা একটু আরেকবার একটু পেছনে যাই, হ্যাঁ? যখন আপনার বাচ্চাকে আমরা বলেছিলাম যে যখন ও কোনো ইমোশনে থাকবে, কোনো রাগান্বিত অবস্থায় বা অন্য কোনো সমস্যায়, তখন আমাদের মেন কাজ কি থাকবে? সেটা হচ্ছে ওকে শান্ত করানো। ওকে শান্ত না করিয়ে ও রাগান্বিত অবস্থায় আছে, আমি ওকে আরো বললাম তোমার এটা করা উচিত হয় না, তোমার তো এটা করা উচিত ছিল, মানে আপনি ওকে কি করছেন? ওর অনুভূতিটাকে আপনি গুরুত্ব না দিয়ে, সান্ত্বনা না দিয়ে আপনি ওকে সমাধান দিচ্ছেন। আপনি যদি রাগান্বিত অবস্থায় থাকেন, আমি আপনাকে যদি রাগ না থামায় যদি আমি আপনাকে সমাধান দিই, আপনি কি নিবেন? কখনোই না। না সো স্যার, এই জন্য ইমোশন তো ফার্স্ট সন্তানের সলিউশন অনুভবকে আগে লেটার। গুরুত্ব এই দেওয়া জন্য আপনার উচিত। মূল কাজ হচ্ছে আগে ওর অনুভবকে গুরুত্ব দেওয়া, তারপরে ইয়েস সমাধান দেওয়া। ইয়েস। তাই যারা যারা অপশন সি বলেছেন, আই এম সরি, রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, যে ইমোশন ফার্স্ট সলিউশন লেটার এটা দ্বারা বোঝায় যে আপনাকে আপনার সন্তানের অনুভূতিকে আগে গুরুত্ব দিতে হবে। যখন ও ঠান্ডা হবে, বোঝার সক্ষমতায় আসবে, তখন আপনার ওকে সমাধান দিতে হবে। তো যারা যারা বলেছেন অপশন ডি, কনগ্রাচুলেশন, থ্যাংক ইউ আপনারা স্যার। সঠিক বলেছেন। আচ্ছা দেন অপশন সি, শিশুর আত্মবিকাশ গঠনে গঠনে কোনটি কার্যকর, মানে কোনটি সবচেয়ে বেশি কার্যকর? অপশন এ অন্যদের সঙ্গে তুলনা করা, অপশন বি তার ছোট সফলতার প্রশংসা করা, অপশন সি সব অপশন কাজে ডি। সে নিজে 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 করুক, অপশন অপশন ডি ডি স্যার। শুধুই অপশন লেখাপড়ায় বি, জোর তার দেওয়া। ছোট সফলতার প্রশংসা করা। তার ছোট সফলতার প্রশংসা করা, অপশন বি। অপশন বি। আচ্ছা অপশন বি। এবার এবার সবাই বলেছে অপশন বি। অপশন বি। আচ্ছা কেউ কেউ ব্যতিক্রম কিছু বলবেন? না না না, অপশন ডি। আচ্ছা ভেরি গুড, রাইট। সেটা হচ্ছে আপনার বাচ্চার সেলফ কনফিডেন্স বিল্ড করার জন্য আপনার প্রধান কাজ হচ্ছে ও যে ছোট ছোট বিষয়গুলো ছোট করছে ছোট যেটা আপনার ভাল সফলতাগুলো লাগছে, প্রশংসা করে হ্যাঁ তাকে রাইট এগিয়ে নিয়ে যাওয়া। রাইট রাইট, আপনাকে তার ছোট ছোট সফলতা প্রশংসা করতে হবে যাতে করে ওর সেলফ কনফিডেন্স আরো বেটার বিল্ড আপ হয়। ভেরি গুড, আপনারা খুবই অ্যাটেন্টিভ ছিলেন। আচ্ছা পরবর্তী প্রশ্ন, এটা একটু মনোযোগ সহকারে শুনেন। ভুল করলে কি বলা উচিত শিশুকে? এ তুমি ব্যর্থ হয়েছো, বি তুমি এটা পারবে না, সি ভুল করে শিখতে হয়, ডি তুমি কেন এমন করলে? সি ভুল অপশন সি করে স্যার। শিখতে হয়। ভুল করে শিখতে সি হয়। ভুল করে শিখতে হয়। এটাও আমরা আলোচনা করেছি, আবার বলছি ভুল করলে কি বলা উচিত অপশন শিশুকে? সি। তুমি ব্যর্থ ভুল হয়েছো, করে অপশন শিখতে সি, হয়। তুমি এটা ভুল পারবে না, করে শিখতে হয়। ভুল করে সি শিখতে নাম্বার। হয়, ডি তুমি কেন এমন করলে। আচ্ছা অনেকে বলছে অপশন অপশন সি, সি ভুল করে শিখতে
কেউ একজন বলেছেন অপশন এ। আচ্ছা, আর কেউ কোনো অ্যান্সার বলবেন? অপশন সি হবে স্যার। অপশন সি। আচ্ছা কেউ, অপশন সি, ভুল করে আচ্ছা শিখতে হয়, এটা রাইট আনসার স্যার। আচ্ছা, কি কেউ কি হবে? কেউ কি এক নাম্বারটা বলবেন যে তুমি ব্যর্থ হয়েছো? না 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 স্যার। স্যার, আচ্ছা ব্যর্থ ঠিক হলে আছে। খারাপ হয়ে স্যার যাবে বললে। এক নাম্বারটা বলে যে তুমি ব্যর্থ হইছো। এই এটা গার্ডিয়ানদের জন্য, তোমাকে পার্টিসিপেট করা যাবে না। আচ্ছা, ভুল করলে অ্যাজ এ প্যারেন্টস হিসাবে আমাদের বাচ্চাদেরকে বোঝানো উচিত যে তুমি হ্যাঁ ভুল করেছো, সমস্যা নেই, ভুল থেকে আমরা শিক্ষা গ্রহণ করব এবং পরবর্তীতে আমরা এই ভুল আর করব না, মানে ভুল থেকে শিখতে হয়। এটা আপনার বাচ্চাকে বোঝাতে হবে, নাকি এটার জন্য আপনাকে অনেক বেশি শাসন করতে হবে? ওকে মোটিভেশন দিয়ে আমাদেরকে বোঝাতে হবে, তাহলে ওর মাথায় বেশি থাকবে। আচ্ছা, লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে লাজুক বা ভীতু শিশুকে সাহায্য করতে কি করা উচিত? তাকে উপহাস করা উচিত, তাকে ধমক দেওয়া উচিত, তার অনুভবের কথা শোনা ও সাহস অপশন দেওয়া, সি। তাকে সমাজ অপশন সি। থেকে অপশন দূরে সি, রাখা? তার অনুভবের কথা স্যার শোনা ও সাহস সিনেমা, দেওয়া। তাকে অপশন অনুভবের সি। কথা স্যার শোনা বা সাহস দেওয়া। আচ্ছা, আমরা ব্যতিক্রম কোনো অ্যান্সার পাইনি, সবাই বলেছে যে লাজুক বা ভীত শিশুকে সাহায্য করার জন্য আমাদের কাজ হচ্ছে তার অনুভবের কারণ কথাকে শোনা এবং সাহস দেওয়া। ইনফ্যাক্ট আমি জানি যে আপনাদের মধ্যে অনেক প্যারেন্টসই আছে যারা তাদের বাচ্চাকে হয়তো ছোটখাটো বিষয়ের জন্য জড়িয়ে ধরেন, হাক করেন, এটা খুব ভালো একটা প্র্যাকটিস, বাট অনেকে আছেন এটা করেনও না। সো এটা আপনার বাচ্চা যারা প্র্যাকটিস করছে না তারা কিন্তু এটা করবে না, কারণ তাদের কাছে এটা লজ্জার বিষয়। সেই জন্য আপনি এই বিষয়ের জন্য অবশ্যই তার অনুভবের কথা শুনবেন এবং তাকে সাহস দিবেন যে তোমার এটা করা উচিত। আচ্ছা, তো আমরা ইতিমধ্যে 5টি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি, এন্ড আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অ্যান্সার গুলো উত্তর দেওয়ার জন্য। এন্ড আমি যেটা দেখতে পেলাম যে আপনারা সকলে আসলে অনেক বেশি মনোযোগী ছিলেন, এন্ড আমি এটা বিশ্বাস করি যে আজকের সেশন থেকে অবশ্যই আমরা নতুন কিছু শিখতে পেরেছি। বাট আপনাদেরকে এত কিছু বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, কারণ দেখা যায় যেহেতু ওরা একদম বছরের শেষের দিকে চলে আসছে, এখন ওদেরকে আমাদের ডিল করা উভয়ের জন্য কঠিন, আমাদের জন্য আপনাদের জন্য। সেই জন্য আমাদের উভয়ের কাজ হচ্ছে ওকে, আমাদের উভয় মিলে কাজ করতে হবে, আমরা এবং আমাদের টিচার্সরা ওদেরকে বেস্ট এফোর্ট দিবে। বাট ট্রাস্ট মি, আপনাদেরকেও আমাদেরকে হেল্প করতে হবে, না হলে দেখা যাবে ওর এই মোটিভেশনটা ধরে রাখা একটু কঠিন হয়ে যাবে। কারণ অ্যাকর্ডিং টু দ্য সাইকোলজি আপনিও দেখবেন যে বছরের শুরুতে আপনার যে কোনো কাজ করার জন্য অনুভূতি বা মোটিভেশন অনেক হাই থাকে। সিমিলারলি যখন বছর শেষের দিকে যাবে, নভেম্বর ডিসেম্বরে আপনার মোটিভেশন অনেক হাই থাকবে। মাঝখানে যে সময়টা থাকে তখন আমরা সবাই একটু ডাল হয়ে যাই। তো আমরা যদি এমন হই তাহলে আমাদের বাচ্চা তো ডেফিনেটলি ব্যতিক্রম হবে না। তো এই সময়টা দেখবেন যে ওদের ক্লাসের প্রতি একটু অনীহা আসবে, পড়াশোনার প্রতি একটু অনীহা আসবে, তো আমাদের উচিত ওদেরকে মোটিভেশন দিয়ে ক্লাসে বসানো, ওদেরকে পার্টিসিপেট করার জন্য ইন্সপিরেশন দেওয়া। সেক্ষেত্রে আমাদের টিচারদেরকে আপনারা ফোন দিবেন, যে কোনো প্রয়োজনে কি তাদের থেকেও আপনারা সহায়তা নিবেন এবং আমাকেও সাথে যোগাযোগ করতে পারেন। ইনফ্যাক্ট আমরা চাচ্ছি যে আমরা উভয় মিলে, আমি এবং আপনারা উভয় মিলে আমাদের বাচ্চাদেরকে মোটিভেশনের মাধ্যমে একদম ডিসেম্বর পর্যন্ত যাতে আমরা কন্টিনিউ করতে পারি, তাহলে দেখা যাবে আমাদের যেই লক্ষ্যটা নিয়ে আমরা আসছি ইনশাল্লাহ সেটা আমরা অবশ্যই অর্জন করব। সো আজকে চেষ্টা করেছিলাম আমাদের আসলে অভিভাবক সমাজটা একটু ডিফারেন্ট ওয়েতে সাজানোর জন্য, তাই আপনাদের থেকে আমরা ওয়ান টু ওয়ান মতামত হয়তো নিতে পারিনি, বাট মিটিং শেষ হওয়ার সাথে সাথে আপনাদের কাছে একটা গুগল ফর্ম চলে যাবে। সো আপনি যদি কোনো সাবজেক্ট, কোনো বিষয় বা কোনো বিষয়ে আপনার কোনো বিস্তারিত মতামত থাকে, তাহলে আপনি আমাদের গুগল যে ফর্মটা আছে সেটাতে জানিয়ে দিতে পারেন। এখন হয়তো কয়েকজনের থেকে ছোট করে একটু শুনবো, তারপর আমরা মিটিংটা এন্ড করে দেবো। তো যদি আপনি আজকের সেশন নিয়ে কিছু বলতে চান, তাহলে যারা যারা বলতে চান তারা একটু হ্যান্ড রেজ করবেন, অতঃপর আমরা এন্ড করে দিব। আচ্ছা, রেদওয়ান আসসালামু রাশেদ থেকে আলাইকুম হ্যান্ড রেজ। স্যার। আচ্ছা, স্যামসাং, ওনাকে আমরা অনেকক্ষণ ধরে খুঁজছি আপা, আপনাকে আমরা পাচ্ছিলাম না। এখন একটু বলেন আপনি। স্যার ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আসলে আমি একটু ব্যস্ততার জন্য একটু পরে জয়েন হয়েছি। পুরোটা আসলে শুনতে পারি নাই প্রথম থেকে। আহ, একটু আফসোস হচ্ছে যে পুরোটা কেন পেলাম না। আচ্ছা, আমরা চেষ্টা করব যদি পসিবল হয়, এটা যদি রেকর্ডিং পসিবল ম্যানেজ করা যায় আমরা চেষ্টা করব সেশনটা দিয়ে দেওয়ার জন্য। আহ, এন্ড এন্ড আচ্ছা, অবশ্যই তো আপনি না যতটুকু যা পার্টিসিপেট করেছেন। জি হ্যাঁ, জি। লাস্টের দিকে যতটুকু বুঝতে পারলাম যে আসলে বাচ্চাদের এনকারেজ করা বা এই বিষয়গুলো নিয়ে আজকের মিটিংটা ছিল। আমি আসলে ভাবছিলাম যে আবার গত মিটিং এর মতো হয়তো আমাদের কমপ্লেন গুলাই শুধু শুনবেন আপনারা। তো কিছু কমপ্লেন মাথার মধ্যে ঘুরছিল। ওইটার তো জন্য আপা যখন ফর্ম দিয়ে শুনলাম, দিবে, আপনার যত হ্যাঁ হ্যাঁ, বিস্তারিত যখন মতামত শুনলাম যে আছে না অভিযোগ আসলে সব এখানে বাচ্চাদের দিয়ে একটু দিবেন। একটু অন্যরকম মিটিং হচ্ছে, ভালোই লাগলো। সেই ক্ষেত্রে স্যার একটা বিষয় হচ্ছে, আমার বাচ্চা হচ্ছে ক্লাস 4, আপনাদের হুম। ব্যাচ 10। তো যে হামজা আব্দুল্লাহ স্যার যারা রোজা রেখেছিল বা এরকম কিছু পারফরমেন্সের উপরে 4-5 জনকে কুরিয়ার করে স্যার কিছু বই পাঠিয়েছেন।
তো আমার বাচ্চাও মানে আফনান ও একটা বই পেয়েছে, মানে যেটা ওর জন্য মানে এত একটা খুশির বিষয়। এবং ঘটনাক্রমে ও যখন স্কুলে ছিল, কুরিয়ারের লোক সেই সময় আমাকে ফোন দিয়েছিল। তা আমি স্কুলে থাকাতে মানে ও সব ফ্রেন্ডদের সামনে সে সেই গিফটটা পেয়েছে। তো এটা আমাদের তার জন্য টিচাররাও করে খুব, ওদের মোটিভেশন দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, আপনাকেও এটা চেষ্টা খুবই করতে হবে। খুশির। এটা মানে মানে বাসায় না এসে সে হয়তো মানে সবার বন্ধুদের সামনে তোমার বইটা কোত্থেকে আসছে, কেন দিয়েছে, মানে এই বিষয়টা সে খুব মজা পেয়েছে। আর লাস্ট ক্লাসে নাহার বিদিদা মিস কিছু বাংলা বইয়ের কথা বলে দিলেন, আবোল তাবোল কিছু গল্পের বই। তো সেটা শুনে আফনান বলতেছে, আম্মু তাহলে এবার ঈদে আমাকে তুমি গল্পের বই গিফট করো। মানে এই গল্পগুলো পড়ে ঈদের পরে যেন সে মিসকে হয়তো মানে শোনানোর চেষ্টা করবে বা এরকম কিছু। এই মোটিভেশন গুলো আসলে খুব ভালো স্যার। আমি নিজেও টিচার, কিন্তু আমাদের থেকে তো আসলে বাচ্চারা মার থেকে টিচারের কথা শুনে বেশি। হ্যাঁ, না আমরা আসলে টিচার বুঝতে মম থেকে, পেরেছিলাম আসলে হ্যাঁ বছরের টিচার মাঝখানে মম এরকম থেকে হয়। কিন্তু আসলে অন্য টিচারদের ওর ওর যে সাবজেক্টের টিচার ওনাদের কথাটা তারা খুব বেশি শুনে। তো এই মোটিভেশন গুলো আসলে স্যার খুবই পজিটিভ। যাক, খুবই ভালো লাগলো। ভালো লাগলো। আর একটু ফাঁকে ফাঁকে একটু বলেই দিই, গত ক্লাসে যখন আমরা একটু কমপ্লেন করেছিলাম তখন এর পরবর্তীতে স্যার আবার বেস্ট ক্লাসে একটু জিজ্ঞেস করেছিলেন। আবার একটু গত দুই এক ক্লাস থেকে একটু একটু কমে গিয়েছে। আর ঈদেরও বন্ধ চলে যেহেতু আসছে, ঈদের পর থেকে যেন স্যার আবার মানে হ্যাঁ, ওদের পড়া আমাদের নেওয়ার যে আমাদের চেষ্টা প্রসেসটা, চলমান থাকবে, ওইটা আপনারাও যেন একটু স্যার জানাবেন অনুগ্রহ খুব করে। হার্ডলি যেন হয় আর কি। মানে আমি এটা বলার পরে আমার বাচ্চা দেখলাম বেশ ইমপ্রুভ স্যার কয়েকদিনের মধ্যে। জি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা 2 মিনিটের মধ্যে শেষ করব। আমরা যে কোনো থ্যাংক একজন ইউ স্যার। থেকে, অসংখ্য ধন্যবাদ, যে কোনো একজন থেকে শুনবো যে আজকের সেশনটি আপনার কেমন লেগেছে, এবং পরবর্তীতে আমাদের অভিভাবক সমাবেশগুলো আমরা এরকম ভাবে অ্যারেঞ্জ করতে পারি কিনা অবশ্যই জানাবেন। জাস্ট আপনার থেকে ছোট্ট আসসালামু একটা আলাইকুম। মতামত শুনবো। আচ্ছা, নাবিল জি, থেকে আমরা আসসালামু শুনছি, আলাইকুম। জি জি অতঃপর জি আমরা জি ওনার বক্তব্যটা শুনে এন্ড করে দিব, কারণ আসলে আমাদের অনেকটা টাইম জি জি এন্ড হয়ে গেছে। হ্যাঁ, জি আপু বলেন। জি। আজকের মিটিংটা এমন হবে আমিও আশা করি নাই, আসলে খুব ভালো লেগেছে। আমাদেরও অনেক কিছু শিখার আছে। এই যে মিটিংটা করলেন আমাদের উপরে অনেক এফেক্টিভ হলো, দেখা গেল অনেক কিছু শিখতে পারছি আপনার কাছ থেকে আজকে। যেহেতু আমি বললামই আমি হ্যান্ডেলিং বিষয়টা নিয়ে অনেক বেশি আপসেট এবং না, অনেক এই জন্য বেশি আমি প্রেশারে বলেছি যে থাকি, আপনি একটু এই থাকেন, জন্য আমার আপনাকে জন্য আসলে খুব দরকার। ভালো হয়েছে। জি জি জি। এবং আমার বাচ্চাটাও এখন পাশে নেই, আমার বাচ্চার সামনে আমি এগুলো বলতে পারি না, ও একা নিরিবিলি টিচারের সাথে কথা বলতে হয়, আমার সব টিচারের সাথে ওর জি সামনে জি। আমি কোনো কিছুই বলতে পারি না। এই জন্য আমিও খুব ভালোভাবে এনজয় করেছি, আমার কাছে আমার নিজেও রিফ্রেশ লাগছে এখন, মানে মিটিংটাতে অ্যাটেন্ড করতে পেরে। আমি রাস্তায় এই মোবাইলটা চালু করে রেখেছি, 4টায় আমার ছেলের প্রাইভেট ছিল, মেয়ের 4:30টায়। আমি রাস্তায় মানে 1 ঘন্টা ছিলাম অলরেডি, যাক, তারপর আমি অসংখ্য মিস ধন্যবাদ। করি নাই। আপনার আপনার জি কথা জি শুনে আমার জি নিজের কাছে অনেক ভালো লাগছে জি জি যে আমি আপনাদেরকে জি একটা এমন সেশন দিতে আসলেই সক্ষম অবশ্যই। হয়েছি। ধন্যবাদ। জি আপনার জি থেকে জি প্রশংসা শুনলে আমার নিজেরও ভালো লাগে, সবারই প্রশংসা ভালো লাগে। জি জি। এমন যাই হোক, এই মিটিংটা রেগুলার রাখবেন, তাহলে আমরা গার্ডিয়ানরা অনেক কিছু শিখতে পারবো। জি জি, ইনশাল্লাহ জি ইনশাল্লাহ। জি জি আমরা চেষ্টা করছি, কারণ অবশ্যই। বাচ্চাদেরও বোরিং ফিল হচ্ছে, আমরা বুঝতে পারছি আপনাদেরও বোরিং ফিল জি হচ্ছে। জি তো আমরা চেষ্টা জি করব জি জি পরবর্তী পিটিএম মিটিং গুলো একটু এইভাবে রাখার জন্য, যেখানে আমরা আসলে জি জি কিছু শিখতে পারবো এবং আপনার থেকে মতামত অবশ্যই। নিতে পারবো। জি 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 অবশ্যই। আসসালামু আলাইকুম, জি, ধন্যবাদ ওয়ালাইকুম স্যার। আসসালাম। দুঃখিত, আমি আর কারো মতামত নিতে পারছি না, কারণ আমাদের হয়তো 5:30টার মধ্যে শেষ করার কথা ছিল। যদি পসিবল হয় আমি চেষ্টা করবো মিটিংটা রেকর্ডিংটা দিয়ে দেওয়ার জন্য, যাতে করে বাকিরাও দেখতে পান। এন্ড আপনাদেরকে অ্যাগেইন অসংখ্য ধন্যবাদ। মিটিং শেষে আপনারা একটি গুগল ফর্ম পেয়ে যাবেন, যেখানে আপনারা বিষয় ভিত্তিক আপনাদের মতামতগুলো জানাতে পারেন, সেটা নিয়েও আমরা কাজ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অগ্রিম ঈদ মোবারক, আমার জন্য বিশেষ করে দোয়া রাখবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে ঈদের পরে। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আচ্ছা। তো কি অবস্থা, কি